Okay. Okay. So yes, I think we can start. Like there are enough people who have like questions and আগেও যখন ফেসবুকে পোস্ট দেওয়া হলো তখনও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অনেক পেন্ডিং ছিল, সো হোপফুলি when they see the recorded version they will like get some ideas out of what needs to be done, like what path they need to take, so we can start the meeting and they can join in later. So আমি প্রথমে একটু প্রসেনজিৎ দাদার কাছে যেতে চাচ্ছি, কারণ দাদা হচ্ছে গিয়ে the most like ইন্ট্রিকেট ওয়েতে আমাদের ডিপার্টমেন্টের স্ট্রিমটাই ফলো করছে। তো আমি একটু দাদার কাছে জানতে চাচ্ছিলাম যে হোয়াট ওয়াজ ইয়োর পার্সোনাল জার্নি লাইক থ্রু আউট navigating this higher studies journey, like before taking the decisions, and then after taking the decision, how did you manage your professors, how did you navigate the whole path? Yeah, please go ahead. বাংলায় বলি না? Sure, yeah. ব্যাপারটা হচ্ছে হায়ার স্টাডি ব্যাপারটা আসলে আমার অনেক আগে থেকে মনের মধ্যে ছিল। যারা আমার সাথে পরিচিত বা আমার সাথে কথাবার্তা যারা বলেছিল তারা সবাই ব্যাপারটা জানতো যে আমি একটু মানে হায়ার স্টাডি প্রসপেক্টিভ পারসন ছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমত মানে আমি যাদের সাথে ইউনিভার্সিটি বা হলে মানে পড়াশোনা মানে বিশেষ করে আড্ডা দিয়েছিলাম তাদের ম্যাক্সিমামই এখন দেশে বাইরে। তো তারা ম্যাক্সিমাম হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি বা ইয়ে। তো এখন সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টদের সাথে কিন্তু আমাদের অনেক পার্থক্য আছে। প্রথমত যে সায়েন্স স্টুডেন্টদের ল্যাব আছে, তাদের প্রজেক্ট করে এবং তাদের টিচারের কাছ থেকে অ্যাসিস্ট্যান্টশিপ পায়, যে জিনিসটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায় না। মানে আমি বলতেছিলাম হচ্ছে হায়ার স্টাডিতে যাওয়ার জন্য যে জিনিসগুলো সবচেয়ে খুব ইম্পর্টেন্ট, প্রথমত হচ্ছে আইএলটিএস দরকার, যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট। আইএলটিএস দরকার, বা যদি কোনো প্রতিষ্ঠান জিআরই যায় তাহলে জিআরই দরকার, আর রেজাল্ট দরকার। এখন কথা হচ্ছে এগুলা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, কিন্তু প্রফেসর ম্যানেজ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রফেসর আমাকে কি দেখে নেবে, এগুলা তো সবারই থাকে। তোমার বা আমাদের যদি কিছু এক্সটেন্সিভ স্কিল যদি না থাকে তাহলে সেটা আমাদের প্রফেসর আমাদেরকে নিবে না। তো সেক্ষেত্রে প্রফেসর কি চায়, একজন রিসার্চ মানে মাস্টার্স বা রিসার্চে যদি কেউ যেতে চায় অবশ্যই তার রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার বা তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার, যেটা তার প্রফেসরদের সাথে অ্যালাইন করে বা প্রফেসর হিসেবে সাথে অ্যালাইন করে। তো সেদিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে আমি অনার্স মাস্টার শেষ করার পরে আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট যেহেতু কোনো রিসার্চ এসিস্ট্যান্টশিপ প্রোভাইড করে না, বা সেরকম আমাদের প্রফেসরও ওইভাবে কোনো প্রজেক্ট ডিল করে না যেখানে আমরা রিসার্চ হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাইরে যেতে হয়। বাইরে এমন কোনো প্রজেক্ট বা ছোটখাটো প্রজেক্ট হোক বা কোনো বড় এনজিও হোক, সেখানে রিসার্চ অথবা মানে সাবজেক্ট রিলেটেড বা মোট কথা যে রিসার্চ স্কিল বাড়বে এরকম কোনো প্রতিষ্ঠানে আমাদের জয়েন দিতে হয়, যেটা আমি করেছিলাম। তো এখান থেকে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে সেটা আরো একটা বড় প্রতিষ্ঠানে রিসার্চ অফিসার হিসেবে কাজ করছিলাম। তো ওই বিষয়গুলাই প্রফেসরকে আমাকে বুঝাইতে হয়েছে যে হ্যাঁ আমার এই রিসার্চ স্কিল গুলো আছে। এবং আমি যেহেতু মাস্টার্সে একটা রিসার্চ মনোগ্রাফ করেছিলাম, তো যেমন আমি মনোগ্রাফটা করেছিলাম রিলিজিয়াস এক্সট্রিমিজম এন্ড এটার উপরে। তো এখানে আমার ম্যাডাম প্রফেসর কাজ করে হচ্ছে সেকুলারিজম নিয়ে। তো এখন ওনাকে বোঝাইতে হয়েছে যে আমি আমার এই থিসিসে সেকুলারিজমকেই একটা মুখ্য বা প্রাধান্য হিসেবে জাস্টিফাই করেছিলাম। তখন তার রাইটিং স্যাম্পল আমাকে দিতে হয়েছে, আমি তাকে আমার রাইটিং স্যাম্পল দিয়েছিলাম। তারপরে সে দেখা যাচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এখন আমাদের ডিপার্টমেন্টে তো ওইভাবে স্ট্রিক্টলি কোয়ালিটেটিভ মেথড বা কোয়ান্টিটিভ মেথড ওইভাবে ফলো করে না, যদিও আর্টস ফ্যাকাল্টি সবাই কোয়ালিটিভ মেথডই ফলো করে। কিন্তু তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই প্রফেসরকে বুঝাইতে হয়েছে যে হ্যাঁ আমার কোয়ালিটেটিভ স্কিল গুলো আছে। তখন আমি নেটে গাইডে দেখলাম যে আমার কাজের সাথে কোয়ালিটেটিভ স্কিল গুলা কোন বিষয়গুলো কাজে আসছে। তখন এইভাবে হচ্ছে প্রফেসরটা ম্যানেজ করতে হয়েছে। ম্যানেজ করার পরে once professor is okay, then your admission will be granted nearly or almost 100%. আর মাস্টার্স পে রিসার্চে কেউ আসতে চাইলে তখন সেটা হচ্ছে একটা ফান্ডিং তাকে দেওয়া হয়। এখন যে ব্যাপারগুলো হচ্ছে অনেকে আছে যে যে প্রথম যে বিষয়গুলা সেটা তুমি হয়তো বা তোমার এক্সপেরিয়েন্স থেকে বলবা ডিপার্টমেন্ট সুইচের ব্যাপারটা। আমিও মানে রিলিজিয়াস স্টাডিজ ছাড়াও আমি আর 2-3 জায়গা থেকে অফার পেয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে অফার লেটার পাওয়া এবং ফান্ডিং পাওয়া দুইটার মধ্যে অনেক পার্থক্য থাকে, ঠিক না? সো
আমরা যারা বাইরের দেশে পড়তে যাই, মানি অবশ্যই একটা বড় ফ্যাক্টর, যে আসলে আমরা এত টাকা পয়সা কই থেকে ম্যানেজ করবো। তো এখন সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে তোমার, আমি যে কানাডাতে পড়তে যাব, তাহলে যদি ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর থেকে যদি রিসার্চ ফান্ড পাই, তাহলে যেটা হচ্ছে আমার সেই ফান্ড যখন আমি ভিসা অফিসেও যখন দেখাবো, তখন সেখানে ভিসা হওয়ার যে রেটটা সেটা অনেক বেড়ে যায়। এক তো নিজের টাকা লাগতেছে না, বা লাগলে হয়তো বা কিছু লাগতেছে, তখন ভিসা অফিসারও মনে করে যখন একটা ইউনিভার্সিটি বা প্রফেসর একটা স্টুডেন্টকে ফান্ড দেয়, তখন আমি তাকে কেন রিজেক্ট করবো, ওয়াই শুড আই ব্যান্ড ইট, ওকে, লেটস গিভ দ্য ভিসা। তখন তার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, যে জিনিসটা হচ্ছে মুখ্য বিষয় কানাডা বা ইউএসএ বা যে কোনো জায়গাতে পড়তে যেতে গেলে। জার্মানির বিষয়গুলো হয়তো রাজু বলবে, আমি এক্সক্লুসিভলি কানাডা বা ইউএসএ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। তো আমি এখানে সবাইকে মাস্টার্স রিলেটেড কথাবার্তা বলছি, কারণ সবাই যেহেতু আন্ডারগ্রেড এখানে পড়াশোনা করতেছে আমাদের ডিপার্টমেন্ট বা বাংলাদেশে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্টার্সে পড়াশোনা করতে গেলে ওই দুই তিনটা জিনিসই দরকার, সেটা হচ্ছে রিসার্চ স্কিল থাকতে হবে অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে ডিপার্টমেন্টে যাবে সেই ডিপার্টমেন্ট রিলেটেড, আইএলস, এন্ড ইফ জিআরই নিয়ে। তো আমি দেখা যাচ্ছে ইউএসএ তো কয়েকটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ, ওই প্রফেসর জিআরই যে ছিল, আমার যেহেতু জিআরই ছিল, আর্টস ফ্যাকাল্টি থেকে সাধারণত জিআরই শব্দটা তেমন একটা উচ্চারিত হয় না, কিন্তু হ্যাঁ আমি দিয়েছিলাম। ওই যে যাদের সাথে চলাফেরা করছিলাম হলে থাকতে, তারা সবাই সায়েন্স ফ্যাকাল্টি ছিল, তারা কিছু আমাকে মোটিভেট করেছিল যে হ্যাঁ তুমি জিআরই দাও, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ ডাজন্ট ম্যাটার, জাস্ট গিভ ইট ট্রাই। এটা ছিল মোটিভেশন। যাই হোক, তুমি টেস্ট করে দেখো যে হাউ দ্য থিং ইজ গোয়িং অন। বললাম যে ওকে ফাইন। তো জিআরই দিয়েছিলাম, যাক মোটামুটি একটা ভালো মার্কস আসছিল, যেটা দিয়ে আমি ইউএসএ থেকেও দেখা যায় টিউশন ফিটা আমাকে অফার করছিল, গ্লোবাল স্টাডিজ একটা ডিপার্টমেন্ট মিস স্টেট ইউনিভার্সিটি। তো সেখানে হচ্ছে, কিন্তু ওইখানে হচ্ছে আমাকে কি, যেমন ইউএস এর একটা ব্যাপার হচ্ছে, ওরা ভিসা দেওয়ার পসিবিলিটি হচ্ছে তাদেরকে দেয় যাদের হচ্ছে অলমোস্ট 100% ফান্ডিং থাকে। এটা হয়তো বা নেক্সট বিএস যে গ্রুপ আছে সেখানে তুমি চেক করলে দেখতে পারবা যে ভিসা পাওয়ার পসিবিলিটি একমাত্র তাদেরই বেশি থাকে যাদের হচ্ছে 100 ফুল ফান্ডিং থাকে, বা কিছু ভিসা যারা পায় যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি খুব ভালো থাকে। আমার ফ্যামিলির ওই ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ছিল না যে আমাকে তারা নিজের টাকা খরচ করে আমাকে হচ্ছে বাইরের দেশে পড়তে পাঠায়, এই ধরনের পসিবিলিটি ক্যাপাবিলিটি আমার ছিল না। যে কারণে দেখা যাচ্ছে আমি জার্মানিতে দুই একবার ট্রাই করেও আমি পাই না, কারণ আমি ওই যে ব্লক মানি টাকাটা আমি জোগাড় করতে পারি না। কিন্তু আলটিমেটলি যখন আমার কানাডাতে হলো, যখন এই যে মানে আমরা তো অফার তিন চারটা পাই ওইখান থেকে, উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান, দ্যাট ইজ দ্য থিং। তো সেই ক্ষেত্রে আমরা ওই তোমার আমি বেস্ট অফার আমি মনে করছি এটা, এবং কানাডাতে যাওয়ার পর আমার কাছে মনে হলো পরবর্তীতে যদি আমি চাই আমি পিএইচডি করতে পারবো। ঠিক আছে, এখন প্রফেসরদেরকে ইমেল করা, ইউনিভার্সিটি খোঁজা, ডিপার্টমেন্ট খোঁজা, হ্যাঁ, নিজের প্রোফাইলটা তৈরি করে তাদের তারপরে কাজ হচ্ছে প্রফেসরকে ম্যানেজ করা। এখন প্রফেসর ম্যানেজ করা কিন্তু চারটিখানি কথা না, কারণ প্রথমত হচ্ছে তোমাকে প্রচুর নেটওয়ার্ক করতে হবে, কারণ বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেতে হবে, তোমার পছন্দের ডিপার্টমেন্ট অনুসারে যেতে হবে, সেখানকে প্রফেসরের প্রোফাইল চেক করতে হবে, সেই প্রোফাইলে চেক করে দেখতে হবে যে আসলে এই প্রফেসরের যে আহ কি জানি বলে, তার রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট ইয়ে কিনা, মিলে কিনা। তারপর হচ্ছে সে প্রফেসর কোনো প্রজেক্ট রান করতেছে কিনা, তার কোনো ফান্ডিং আছে কিনা। তো প্রফেসর ফান্ডিং না থাকলে তো সে তোমাকে ফান্ডিং দিবে কোথেকে, তার নেওয়ার ইচ্ছা আছে তোমাকে, তখন সে বলতে পারে যে তুমি সেলফ ফান্ডিং এ অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করতে পারো, তো তুমি তো সেলফ ফান্ডিং এ আসবে না। এখন হ্যাঁ, এখানে আমাদেরও অনেক স্টুডেন্ট আছে যে সমস্যা নাই ভাই, আমি আমি নিজের টাকা দিয়ে করতে যেতে পারবো, হ্যাঁ, ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম। কারণ কেউ যদি হচ্ছে নিজের মতো মানে প্রফেসর ম্যানেজ করতে ব্যর্থ হয়, বা না মানে আনফরচুনেটলি সে যদি না পারে, সে যদি নিজের টাকাতে পড়তে চায়, তখন সে দেখা যাচ্ছে হচ্ছে কোর্স ওয়ার্কে যেতে পারে, বা একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সে যেতে পারে। কিন্তু মোটামুটি হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে, কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি যেটা মনে করি, মানে ফান্ডিং যদি ঠিক মতো দেখাইতে পারে, এটা হোক ইউনিভার্সিটি বা প্রফেসর ফান্ডিং বা হোক সেলফ ফান্ডিং, যদি সেগুলো রাইট ভাবে দেখাইতে পারে তাহলে তার ভিসা অবশ্যই হবে। আর দ্বিতীয়ত একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কানাডাতে আসার পরে দাদা আমি যদি রিলিজিয়াস স্টাডিজে পড়ি, তাহলে এখানে মানে ফিউচার প্রসপেক্টিভ এরিয়ার ব্যাপারটা, এখানে ব্যাপারটা কানাডাতে আসার পরে যে জিনিসটা আমি বুঝতে পারলাম, এখানে আসলে ডিপার্টমেন্টটা অতটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ স্কিল ইউ ডু উইথ পজেস, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। কারণ এখন আমি যদি কোয়ালিটেটিভ রিসার্চ অফিসার হিসেবে কোনো জায়গায় জয়েন করতে চাই, সেখানে দেখা যাচ্ছে ওনারা দেখতে পাবে যে আচ্ছা সে ছেলে কোয়ালিটেটিভ রিসার্চে জয়েন করতে যায়, তখন আমি বললাম যে হ্যাঁ, আমার একটা মাস্টার্স থিসিস করছে 1 বছরের,
যেটা কোয়ালিটেটিভ রিসার্চের, এবং তারা বলতে পারে যে কি কোয়ালিটেটিভ রিসার্চ তুমি কিভাবে করছো, সেই স্কিল গুলা বলো। এখন কোয়ালিটেটিভ রিসার্চ সফটওয়্যারে কিছু নাম আছে, এনভিভিউ বা অ্যাটলাস টিআই, যেমন কোয়ান্টিটিভ এর এসপিএসএস বা আর আছে এরকম। এখন আমি যদি এই স্কিল গুলো যদি না পারি, তাহলে তো ওরা আমাকে নিবেই না। তো সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে জবগুলোতে আমি যাবো সেই জবগুলোর স্কিল গুলো আমাকে তৈরি করতে হবে। এখন অনেক সময় দেখা যাচ্ছে এখানে কিছু মানে জব সার্কুলারে দেখা যায় যে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায়। এখন তুমি তো স্টুডেন্ট, তোমার তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অত থাকার কথা না। এখন তোমার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি কিভাবে দেখাবা? তখন সেখানে দেখার একটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে ভলান্টিয়ার কাজগুলোতে মোটিভেট মানে জয়েন দেওয়া। এগুলাকে ওরা খুব পজিটিভলি দেখে। ভলান্টিয়ার, যেখানে বাংলাদেশের চাকরিগুলোতে কিন্তু এ ধরনের কোনো কিছুই দেখে না। কিন্তু কানাডাতে জবগুলোর ক্ষেত্রে তুমি যে ওয়েল নন কোনো প্রতিষ্ঠানগুলো, যেমন কানাডিয়ান রেড ক্রস বা অ্যাসোসিয়েশন ফর নিউ কানাডিয়ান্স বা এরকম যে যে জায়গাতেই থাকে, ওইসব জায়গাগুলো যদি ভালো কোনো জায়গাতে যদি ওরা ইয়ে করতে পারে, মানে ভলান্টিয়ার কাজগুলো করতে পারে, তখন দেখা যাচ্ছে তারা একটা ভালো জব পাওয়ার পসিবিলিটি থাকে। ইভেন এরকমও হয়, আমি এরকমও দেখেছি যে পড়াশোনা শেষ করার পরে ওই প্রতিষ্ঠান কি তারা তাকে ফুল টাইম চাকরি দিচ্ছে, কারণ সে 1.5 বছর 2 বছর ধরে ভলান্টিয়ার কাজ করতেছে, তার পারফরমেন্স ভালো। এখন তারা কেন তাকে নিবে না? অবশ্যই তাকে নেওয়ার একটা অপশন থাকে, মানে ইন্টারনাল তো মানে রিক্রুটমেন্ট সব প্রতিষ্ঠানেই থাকে। তো এটা একটা পজিটিভ দিক। তো আমার কাছে কানাডাতে আসার পর এটাই মনে হলো যে তোমার যদি বা আমাদের যদি স্কিল ডেভেলপ আমি করতে পারি, তাহলে হচ্ছে আমি জব পাবো। সুতরাং ডিগ্রি কোনো ফ্যাক্ট না, কারণ তাদেরকে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন তারা দেখতো যে তুমি কি করছো তোমার লাইফে, মানে মানে কি তোমার কি কি স্কিল আছে। এখন আমি যদি ওই স্কিলই না বলতে পারি, শুধু যদি আমি আমার ডিপার্টমেন্টের সার্টিফিকেটে দেখাই, তারা আমাকে ভ্যালু দিবে না। তার উপরে হচ্ছে হ্যাঁ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে আসাটা আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রফেসর আন্ডারে যখন আমি রিসার্চ করবো, সেটা কিন্তু একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে যোগ হয়, যে হ্যাঁ আমি কোয়ালিটি রিসার্চের পয়েন্টে কাজ করছি, এই বিষয়গুলো আমি করছি। তখন আমি তাদেরকে বলার কিছু বিষয় থাকে, তাদেরকে বলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন অনেকেই দেখা যাচ্ছে অনেক ডিপার্টমেন্ট সুইচ করে, কারণ হ্যাঁ রিলিজিয়াস স্টাডিজ হচ্ছে তুলনামূলকভাবে কর্মক্ষেত্রে এখানে কিছুটা কম। কিন্তু আমার কাছে যেটা মনে হইলো যে আমি যদি স্কিল ডেভেলপ করতে পারি, আমার চাকরি আছে। কারণ আমার ডিপার্টমেন্টে এখন পর্যন্ত যারা আসছে তারা কেউ হচ্ছে বেকার নাই, সবাই চাকরি করতেছে। সো ফ্যাক্ট হচ্ছে এটা। তো স্টেপ আমি যদি প্রথম থেকে রাউন্ড আপ করি, এক হচ্ছে আইএলটিএস জিআরই দেওয়া, আর ডিপার্টমেন্টের রেজাল্ট যতটুকু সম্ভব ভালো করা। একবারে যে খারাপ হলে যে কিনা কয় মাথা নষ্ট করে ফেলতে, আমার রেজাল্ট এত ভালো ছিল না, 3.32 আমার অনার্স রেজাল্ট ছিল। হ্যাঁ, সো সুতরাং আইএলটিএস জিআরই if you want, and get some experience, research experience or work experience, maybe from internship or এনজিও, যে কোনো জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করতে পারলে তারপর হচ্ছে প্রফেসরের সাথে। আর মাস্টার্সের থিসিস যদি মাস্টার্সের যে আমাদের রিসার্চ মনোগ্রাফি ডিপার্টমেন্টে করায়, এটা যদি নিজের পছন্দ মতো করে, তাহলে ওইটা রিলেটেড প্রফেসরের খোঁজা, তাহলেই আশা করি প্রফেসর ম্যানেজ করতে পারলে আর সমস্যা হবে না, ভিসা এমনি হবে। থ্যাংক ইউ। Thank you so much, Dada. That was like really enlightening. What we need to do step by step বলার জন্য অনেক ধন্যবাদ। So আমরা একটু সঞ্জিদা মুক্তা আপার কাছে যেতে যাচ্ছি, হাঙ্গেরিতে। আপা, how are you? How's the weather? And like, tell us a bit about your journey till to higher studies. Apa, you are muted. Okay, thank you, Mim, for inviting me in this program. আর আমি হচ্ছে আমার জার্নি নিয়ে বলতে গেলে আসলে আমার জার্নি বিশাল জার্নি। তবে আমি শর্টলি, এখন যেহেতু শর্টলি বলতে হবে কারণ এত কথা বলার সময় আমাদের নেই, তো শর্টলি যেটা বলবো তার মধ্যে আমার ফার্স্ট জার্নিটা শুরু হয়েছিল আমি যখন চায়না যাই আমার মাস্টার্স করতে। আর সেকেন্ডলি এখন আমি রাইট নাও পিএইচডি করছি হাঙ্গেরিতে, অনেকেই হয়তো জানে এখানে। তো আমি দুইটা জার্নি আমার হচ্ছে স্কলারশিপ নিয়ে, কারণ ফার্স্ট আমি যেটা চায়নাতে মাস্টার্স করি সেখানে আমি ফুল স্কলারশিপ পেয়েছিলাম চাইনিজ গভর্নমেন্ট থেকে, আর এখনো আমি হাঙ্গেরিয়ান গভর্নমেন্টের ফুল স্কলারশিপ এখানে পিএইচডি করছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লেকিংটা হচ্ছে আমরা ইনফরমেশনটা প্রপারলি পাই না যে কোথায় কি করতে হবে। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে মাস্টার্স করছিলাম তখনই আমি প্ল্যান করি যে আমি বাইরে যাব পড়তে, এবং যখন আমি কান্ট্রিগুলো সিলেক্ট করছিলাম যে কোন কান্ট্রিতে গেলে আমি দাদা যেটা বললেন যে আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা থাকে না যে আমরা ওইটা শো করব, বা ব্যাংক স্টেটমেন্ট এসব লাগবে, ওইটার জন্য একটা আমাদের বাইন্ডিংস থাকে, আমরা স্কলারশিপ ছাড়া টপ ইউনিভার্সিটি গুলোতে রিচ করতে পারবো না। সো তখন আমি দেখলাম যে আমি যদি
যদি চায়নাতে যাই আমাকে হচ্ছে গিয়ে ফুল স্কলারশিপ দিচ্ছে ওরা। তো সেক্ষেত্রে আমার এটা একটা প্লাস পয়েন্ট যে আমার নিজের কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগছে না। তো তখন চায়নার টপ ইউনিভার্সিটি গুলো সার্চ করি, আমি আমার সাবজেক্ট সার্চ করি। তো আমি হচ্ছে এখন ফিলোসফিতে আছি, আমাদের রিলিজিয়াস স্টাডিজ আর ফিলোসফি হচ্ছে ইন্টারকানেক্টেড বলা যায়। আর সেই ক্ষেত্রে আমি ফিলোসফিটাতে কেন গিয়েছি, রিলিজিয়াস স্টাডিজটাতে কেন যাইনি, এটার একটা কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম আমার প্রোফাইলটাকে একটু মানে ডাইভার্সিফাই করতে, এটাকে আরো একটু সুন্দর করে মানে বিভিন্ন ট্র্যাকে যেতে, মানে এই ফিল্ডটাতে থেকেই আমার এই প্রোফাইলটাকে একটু হেভি করতে চাচ্ছিলাম। তো সেই জন্য আমি চুজ করি চাইনিজ ফিলোসফি। আর আমি যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স থিসিসটা করি সেটা আমি চাইনিজ ফিলোসফি নিয়ে করেছিলাম। তো আমাদের একটা কোর্স ছিল চাইনিজ থট এন্ড কালচার, ওই কোর্সটা থেকে কিন্তু মানে রিলেটেড আমি একটা টপিক নিয়ে কনফুসিয়ানিজম নিয়ে আমি ওখানে মাস্টার্স আমার থিসিসটা করি। তো ওই মুহূর্তে এটা একটা রেভলিউশনারি স্টেপ ছিল। মিম জানে যে আমি এটার জন্য অনেক স্ট্রাগল করেছি, কারণ চাইনিজ ফিলোসফির কোনো ম্যাটেরিয়ালস আমাদের ছিল না, কিছুই ছিল না। তবে আমি চেষ্টা করেছি যতটুকু করা যায়, এবং তখন রিসার্চের কিছুই আমরা জানি না। তো এগুলো আমাদের মেইন প্রবলেম ছিল আমাদের। ফার্স্ট স্টেপে আমরা রিসার্চের কিছু জানি না, একটা থিসিস করছি, সেটা কি করছি সেটাও জানি না। এবং আমি স্টিল মাঝে মধ্যে রিগ্রেট করি যে ওই সময়টাতে আমি ওই রকম গাইডলাইনটা বা কিভাবে কি করতে হবে কিছুই জানতাম না। তবে ওইভাবে করে কিন্তু আমরা আস্তে আস্তে শিখেছি। তো আমি তখন প্ল্যান করলাম যে আমি চায়নাতে যাব, এবং তখন চায়নার স্কলারশিপের ব্যাপারগুলো আমার কাছে ইজি মনে হয়েছে। আমি আইএলটিএস দিলাম, আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করলাম একটা ব্যাকআপ হিসেবে। বাট যদি মাস্টার্সে আমরা যাই, আমরা ফুল স্কলারশিপ ইংলিশ মিডিয়ামে পড়তে পারবো, আমাদের শুধুমাত্র আইএলটিএসটা দিলেই হবে, কারণ চায়নাতেও এখন অনেক কম্পিটিশন। তো সেক্ষেত্রে আইএলটিএসটা দরকার। তো হায়ার স্টাডিজ এর যারা প্রিপারেশন নেওয়া শুরু করছো, সর্বপ্রথম এই জন্য আইএলটিএসটা দরকার, যে দেশেই যাও না কেন। তো এরপরে যে স্টেপটা, চায়নাতে হচ্ছে গিয়ে স্কলারশিপ নিয়ে আমি মাস্টার্স করলাম সেখানে, এবং এরপর আমি হচ্ছে হাঙ্গেরি যে গভর্নমেন্ট স্কলারশিপটা এটাতে অ্যাপ্লাই করলাম। এটাও অনেকটা সেম প্রসিডিওর ছিল, যে মিনিস্ট্রির মাধ্যমে। তো আমাদের মিনিস্ট্রিতে যে স্কলারশিপের সার্কুলার হয় এই ব্যাপারটাও অনেকে জানি না আমরা। তো এই ব্যাপারগুলো জানতে হবে, এগুলোর জন্য নিজেদেরকে সার্চ করতে হবে। তারপর কমনওয়েলথ স্কলারশিপ, এই ব্যাপারগুলো নিয়েও আমরা কিছুই জানি না, যে স্কলারশিপ গুলো যা আছে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অনেকে মিস ইনফরমেশন দেয়, তো সেক্ষেত্রে কি করতে হবে, নিজেকে সার্চ করতে হবে। তো আমরা যে নিজেরা সার্চ করব এই বিষয়গুলোও জানি না। তো আরেকটা ব্যাপার যে আমরা, মানে আমি যখন মাস্টার্সে পড়ি আমি রিয়েলাইজ করলাম যে আমরা অফিসিয়াল ইমেল কিভাবে লিখতে হয় সেটাও অনেকে জানি না। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদেরকে শিখতে হবে। তোমরা এখন যে স্টেজটাতে আছো, ইমেল কিভাবে লিখতে হয় অফিসিয়ালি সেই জিনিসটা শিখতে হবে। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমি নিজেও হচ্ছে গিয়ে এখন সবাইকে দিক নির্দেশনা দেওয়ার জন্য ইউটিউবে এরকম ভিডিও বানাচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে যেই স্টেপস গুলো আমি পার করে এসেছি সেগুলো যারা এখন পার করছো তারা যদি ইজিলি করতে পারো, সেই জন্য আমি এগুলো নিয়ে এখন কাজ করা শুরু করেছি। আমি স্কলারশিপের প্রসেস গুলো নিয়ে ভিডিও বানাচ্ছি। তো ইমেল করার যে ব্যাপারটা এইটা হচ্ছে, তারপর ইউনিভার্সিটি খোঁজার ব্যাপারটা, আমরা জানি না যে কিভাবে একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট সার্চ করতে হয়। তো গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু চলে আসে, কিন্তু আমাদের মানে কিভাবে সার্চ করতে হবে এই জিনিসটা জানার অভাবে আমরা এই ইনফরমেশন গুলো পাচ্ছি না। অথচ আমরা যদি একটা ইউনিভার্সিটি সার্চ করি, সেটার ওয়েবসাইটে যাই, সেখানে কিন্তু ওদের সব ফুল প্রসেস ডিটেলস দেওয়া থাকে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ফান্ডিং আছে, ওদের কি কি স্কলারশিপ অ্যাভেলেবেল আছে, সব ইনফরমেশন ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া থাকে। এরপরেও আমরা এজেন্সির কাছে দৌড়াই, আমরা ভাবি যে খুব টাফ নিজে নিজে কিছু করা। আমরা এজেন্সির কাছে যাই, অনেকে টাকা পয়সা দিয়ে, অনেক এজেন্সি আছে যারা টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। তো সো এইগুলোর থেকে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমাদের একটু হলেও নিজেদের মধ্যে অতটুকু জ্ঞান আছে, আমরা নিজেরা সার্চ করে কিন্তু জিনিসগুলো বের করতে পারবো। সো আমাদের উচিত জিনিসগুলাকে ইজি করা। এই জিনিসগুলো আমরা শুনলে ভয় পেয়ে যাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে, মেইন ব্যাপারটা হলো নিজে নিজে সার্চ করতে হবে, খুঁজতে হবে যে আমার জন্য কি কি অপশন আছে। তো আমি আমি সবসময় এই জন্য এই কথাটাই বলি যে স্কলারশিপের জন্য শুধুমাত্র রেজাল্ট হলেই হবে না। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনার তো রেজাল্ট ভালো এই জন্য আপনি স্কলারশিপ পেয়েছেন, তো আপনি কেন বলেন যে রেজাল্ট খারাপ হলেও স্কলারশিপ পাওয়া যায়? আমি এই কথাটা এই জন্যই বলি কারণ শুধুমাত্র রেজাল্টের জন্য আমি স্কলারশিপ কখনোই পাইনি, আমার ধারণা এটা। আমার কাছে মনে হয়েছে রেজাল্টের পাশাপাশি ওভারঅল প্রোফাইল এবং স্কিল, এগুলোর জন্যই আমি স্কলারশিপ পেয়েছি।
প্রফেসর ম্যানেজের যে ব্যাপারগুলা, আমি চায়নাতে যখন অ্যাপ্লাই করি, আমি চায়নার 3টা ইউনিভার্সিটি থেকে আমি 3 জন প্রফেসর ম্যানেজ করেছিলাম। আমি এবং 3টা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছি এবং বাকি 2টা ইউনিভার্সিটি থেকে আমি গভর্নমেন্টের মাধ্যমে স্কলারশিপ পেয়েছি। তো আমার হচ্ছে গিয়ে আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, আমি 5টাতেই সিলেক্টেড হয়েছি। তো কিভাবে হয়েছি? তো এটার মেইন কারণটা ছিল আমি নিজে প্রফেসরদেরকে ইমেইল লিখেছি এবং ইমেইল লিখে আমি তাদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটার কালেক্ট করেছি। তো এই জিনিসগুলো আমরা জানি না। আমরা মনে করি যে এগুলা খুবই কঠিন একটা ব্যাপার। আচ্ছা, মিম আমাকে লিখেছে যে আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে বলতে। তো আমি হচ্ছে টেলস অফ সানজিদা নামে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। আর এটাতে আমি স্কলারশিপ নিয়ে কনটেন্ট বানাই। আমি চাইনিজ স্কলারশিপ নিয়ে এবং রিসেন্টলি আমি হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়েও কনটেন্ট বানিয়েছি এবং প্রফেসর কিভাবে ম্যানেজ করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমি কনটেন্ট বানাচ্ছি এবং আমি সামনে আরো ইনশাল্লাহ এইসব ব্যাপারগুলোকে ক্লিয়ার করার জন্য আরো কনটেন্ট বানাবো। তো সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করব। আর আজকে এইখানে আসতে পেরে ভালো লাগছে এই জন্য যে আমাদের সময় আমরা এরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি। কারণ আমরা কোনো এরকম আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। আমরা পার্সোনালি অনেকের কাছে অনেক হেল্প পেয়েছি। আমরা যখন রিসার্চ করেছি, রাজু ভাইয়া, তারপর শামীম ভাই, এনারা আমাদেরকে অনেক কিছুতে হেল্প করেছেন। অনেক ম্যাটেরিয়ালস আমাদেরকে জার্মানির লাইব্রেরি থেকে সেন্ড করেছেন ওই সময়ে। তো এই ধরনের হেল্প আমরা পেয়েছি, কিন্তু স্কলারশিপ কিভাবে নিতে হবে বা হায়ার স্টাডি কিভাবে করতে হবে এই ধরনের দিক নির্দেশনামূলক আমাদের প্ল্যাটফর্ম ছিল না ওই সময়টাতে। তো এই জন্য আমার ভালো লাগছে এখানে আজকে এই ডিপার্টমেন্টের সবার সাথে কথা বলতে পেরে। আর আমাদের সাবজেক্ট থেকে যেটা প্রসেনজিৎ দা বলছিলেন যে রিলিজিয়াস স্টাডিজ নিয়ে কিন্তু আমাদের অনেক অপশন আছে। আমি যখন পিএইচডির জন্য ডিসিশন নেই, আমি কিছু ইউনিভার্সিটি অ্যাপ্রোচ করছিলাম রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্টে। আমি কিন্তু যখন দেখলাম রিলিজিয়াস স্টাডিজ এর জন্য পিএইচডি এর জন্য আমি অ্যাপ্রোচ করছি প্রফেসরদের, আমি অনেক রেসপন্স পেয়েছি। মানে এটা আনবিলিভেবল ছিল আমার জন্য। তো তখন আমি মানে ফিল করলাম যে আমাদের এই সেক্টরটা থেকে আমাদের অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমরা সেটা জানি না। এবং আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি যে আমরা এই সাবজেক্ট পড়ে কি করব। অথচ আমি এখন ফিলোসফিতে পিএইচডি করছি, অনেকেই বলে ফিলোসফিতে পিএইচডি করে কি করবা। তো ফিলোসফি রিলিজিয়াস স্টাডিজ কিন্তু ইন্টারকানেক্টেড এন্ড রিলেটেড। সো আমরা কিন্তু এই সাবজেক্ট থেকে পড়ে যে শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ জব করবো তা তো না। প্রত্যেকটা মানুষের কিছু স্কিল থাকে এবং না থাকলে সেটাকে ডেভেলপ করতে হবে, শুধু একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করলে হবে না। সো একটা সময় যখন বুয়েট থেকে একজন বিসিএস ক্যাডার হতো, আমার খুব রাগ হতো যে সে কেন একটা বিসিএস ক্যাডার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে, সে কেন আরেক জায়গায় আসছে। কিন্তু এখন সে রাগটা হয় না, কারণ আমার কাছে মনে হয় যে সে তার যদি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার পর তার মনে হয় সে তার স্কিলটাকে অন্য জায়গায় দেখাবে, সে দেখাবে, সেটা তার রাইট, সে দেখাতেই পারে। সো শুধুমাত্র বিসিএস যে আমাদের আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরা দিবে তা তো না। তো এটা প্রত্যেকটা মানুষের রাইট আছে সে কোথায় যাবে, কি পড়বে। এবং একটা আমি ফিলোসফি থেকে পিএইচডি করে আমি যদি একটা সায়েন্টিফিক কোনো সেক্টর, আইটি সেক্টরে যে জব করি, আমার যদি সেই স্কিলটা থাকে সেটা আমি করতেই পারি। সো নিজেদের স্কিলটা কোথায় সেটা ফাইন্ড আউট করতে হবে এবং সেটাকে ডেভেলপ করতে হবে। আর রিলিজিয়াস স্টাডিজ থেকে যারা পড়তে চাও তাদের জন্য অনেক সুযোগ আছে। এই জিনিসটা আমি বারবার বলছি কারণ আমি নিজে এই জিনিসটা ফিল করেছি। তো এই সেক্টর গুলাতে তোমরা যেতে পারো। আমি যেমন ফিলোসফি সেক্টরটাতে আছি, এই সেক্টরটাতে আমি যখন হাঙ্গেরিতে পিএইচডি করতে এসেছি, বিলিভ মি, আমার ডিপার্টমেন্টে আমি মাত্র নতুন স্টুডেন্ট এবং আমি বাংলাদেশে কোনো পুরনো স্টুডেন্ট পাইনি যে কিনা ফিলোসফিতে পিএইচডি করেছে বা করছে। সো এই সেক্টর গুলোতে আমরা যদি একটু ভালো করতে পারি, আমরা যদি নিজেরা আইকন হতে পারি, সেখানে কিন্তু আমরা কিন্তু এই জায়গাটাকে আরো ডেভেলপ করতে পারি। তো আমি বলবো যে কে কি বলছে এগুলা না শুনে নিজের মনকে শুনতে হবে, নিজে কি চাও সেটা দেখতে হবে। আর মানে ব্যাপারগুলা নিজে নিজে আইডেন্টিফাই করতে হবে। আর হায়ার স্টাডিজ এর জন্য ফার্স্ট স্টেপ হিসেবে আইএলটিএস, তারপর নিজের একটা প্রপার স্টাডি প্ল্যান, নিজের রিসার্চ প্ল্যান, এইসব ডেভেলপ করতে হবে। আর যতটা পারা যায় রিসার্চের ব্যাপারগুলা নিজে নিজে শিখতে হবে এখন থেকেই, কারণ বাইরের দেশে পড়তে গেলে রিসার্চটা অনেক জরুরি। আর আমি কিন্তু মানে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স এর পরেও আবার সেকেন্ড মাস্টার্স করেছি। কিন্তু এখন অনেকে বলে যে সেকেন্ড মাস্টার্স কেন করছি আমরা। তোমরা যারা হয়তো বা অনেকেই অ্যাপ্লাই করবা একটা মাস্টার্স করার পরে, কিন্তু আবার দেখা গেছে সেকেন্ড মাস্টার্স এর অ্যাপ্লাই করবা। সেক্ষেত্রে কেন সেকেন্ড মাস্টার্স আমরা চুজ করছি? কারণ আমাদের কাছে মনে হয় যে আমাদের একটা মাস্টার্স যেটা আমরা দেশে 1 বছরে করছি, সেটাতে আমরা প্রপার সুযোগটা পাই না অনেক কিছু শেখার। তো শেখার অনেক কিছু আছে। পিএইচডি শুরু করার আগে আমাদেরকে রিসার্চের ব্যাপারগুলো ভালো মতো জানতে হবে। তো সেই জন্য হয়তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি বাইরে আরেকটা মাস্টার্স করি আমি অনেক কিছু শিখতে পারবো।
এবং সেটাই আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন বাইরে ফুদান ইউনিভার্সিটিতে চায়নাতে মাস্টার্স করেছি, তখন আমি অনেক কিছু শিখতে পেরেছি। মানে আমাদের যে পড়াশোনার যে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট সেটা পেয়েছি সেইখানে। তো এইজন্য হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ সম্পর্কে যতটা জানা যায়। তারপর দাদা কিছু সফটওয়্যারের কথা বলছিলেন, রিসার্চের কোয়ান্টিটিভ মেথডের যে বিভিন্ন সফটওয়্যার RSPS, এগুলার নাম আমি জানতামও না। আমি যখন ডিউতে পড়ি আমি এগুলার নাম লিটারালি জানতাম না। আমি যখন মাস্টার্স পাস করে আমি বুয়েটের একটা ট্রেনিং করেছিলাম রিসার্চের, বুয়েটের ARI ইনস্টিটিউট অফ অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে। তো সেইখানে আমি যখন এই ট্রেনিংটা করতে যাই, ওইখানে ওরা এই সফটওয়্যার গুলোর কাজ আমাদেরকে শিখাচ্ছিল টুকটাক। আমার তো তখন মাথা গরম হয়ে গেছে, এগুলা কি শিখাচ্ছে কিছুই জানি না। জীবনে কি রিসার্চ করলাম, একটা থিসিসও লিখে ফেলছি, অথচ এগুলা কিছুই জানি না। তো তোমরা যেহেতু সুযোগগুলা পাচ্ছ, আমরা এই যে বলছি এখন থেকে এই জিনিসগুলা নিয়ে জানতে হবে, শিখতে হবে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর হায়ার স্টাডিজ এর জন্য নিজের সেলফ মোটিভেশন, সেলফ এস্টিমটাকে ডেভেলপ করতে হবে। তো অনেকে অনেক কথা বলবে। আমি যখন চায়না গেছি আমাকে বলছে, "ইস, চায়না কোনো দেশ হলো? এটাতে কেন যাইতেছো? এটাতে কেন যাইতেছো?" এখন হাঙ্গেরিতে আছি, বলছে, "হাঙ্গেরি কোনো দেশ হলো? ইউরোপের সবচেয়ে গরিব দেশ হচ্ছে হাঙ্গেরি, এটাতে কেন গেছো?" অথচ আমি এখন এই যে ইউরোপে আছি, আমি কিন্তু এখন চাইলেই অন্য একটা দেশে খুব ইজিলি মুভ করতে পারছি বা যেতে পারছি বা দেখতে পারছি। নিজের চোখে আমি এখন যে অন্য ইউনিভার্সিটি গুলাতেও দেখতে পারবো। আর মানে একটা দেশকে আমরা যেভাবে করে তুচ্ছ করি, সেখানে আমাদের দেশের পড়াশোনার সিস্টেমটা কি সেটা কিন্তু আমরা ভাবি না। তো আমি চায়নাতে যে ইউনিভার্সিটিতে পড়েছি সেটা কিন্তু ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ 34th পজিশন। আর চায়নার মধ্যে হচ্ছে টপ ইউনিভার্সিটি একটা, চায়নার টপ 3 ইউনিভার্সিটির মধ্যে একটা। সো এইটার যে পড়াশোনার মান সেটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লেভেলের। তো আমরা বাংলাদেশে বসে সেটাকে তাচ্ছিল্য করছি। আমরা একটা দেশ হিসেবে তাচ্ছিল্য করছি। তো এই জিনিসগুলাকে মাথায় নেওয়া যাবে না। যখন লোকজন কথা বলবে কারো কথা শোনা যাবে না। নিজেকে সার্চ করতে হবে, নিজের বিবেক বুদ্ধি দিয়ে তারপর আগাতে হবে। তো এইটা হচ্ছে আমার কথা। আর সবার জন্য অনেক শুভকামনা। আমি বেশি লং করছি না, কারণ আমার পরে আরো মিম বলবে, রাজু ভাই বলবে, আর অনেক কিছু আছে। আর তোমাদের প্রশ্ন থাকলে সেটা আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আমাকে করতে পারো, আমি উত্তর দিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার আজকের কথাবার্তা। Thank you so much, Sanjida Apu. Like, we need to build up our confidence to understand just the world is there for us to take, and we need to take it. So you need to be proactive. You just need to be proactive to take a hold of your world. So next, I'm going to invite Raju Bhaiya. Thank you so much, Bhaiya, for joining us from Germany. Please tell us about your journey towards higher studies, and what suggestions would you give to the younger minds? ওকে, সো প্রসেনজিৎ ভাই মুক্তা যা বললো, আমার বক্তব্য কাইন্ড অফ কিছুটা এরকমই আর কি। এনিওয়ে, সো আমার প্রথমত মাস্টার্স শেষ করার পরেই, প্রথমত মাস্টার্স না, আমি অ্যারাউন্ড থার্ড ইয়ারের দিকে তখন আমার অপশনস গুলো দেখা শুরু করলাম যে আমার হাতে কি কি অপশনস আছে। আমাদের ফিল্ডের কনটেক্সটে বাংলাদেশে আমাদের আসলে খুব একটা মানে ওইরকম জব ফিল্ড পাওয়াটা একটু বাংলাদেশের কনটেক্সটে একটু মুশকিল। এই জন্য আমি দেখলাম যে প্রাইভেট জবটা বাদ বাদ মিন মানে যে টাইপের ইয়াগুলোতে যাওয়াতে সেটাতে আমাদের প্রোগ্রেশনের সুযোগটা একটু কম, আমাদেরকে সেক্ষেত্রে ডিগ্রি চেঞ্জ করে ফেলতে হবে ইদার এটা, অথবা হচ্ছে গভর্নমেন্ট জবের দিকে যাওয়া, যেটার দিকে আমি কোনো কালো ইন্টারেস্টেড ছিলাম না। সো আমার কাছে বাইরে যাওয়াটাই একমাত্র ইয়া ছিল আর কি। সো আমি তখন বের করা শুরু করলাম যে কোনটা আমার জন্য বেশি কনভেনিয়েন্ট। তো আমার জন্য জার্মানিটা বেশি কনভেনিয়েন্ট এই জন্য ছিল যে কারণ এখানে কোনো টিউশন ফির ঝামেলা নাই। তারপরে হচ্ছে এখানে এই ঝামেলা নাই যে কেউ স্কলারশিপ নিয়ে গেলে, যেমন এখানে বাকি যে তিনজন আছে তারা তাদের সবাই মনে হয় এই ইয়াটা আছে যে তাদের স্কলারশিপ রাখার জন্য একটা স্পেসিফিক মার্কস রাখতে হয় আর কি, এই টাইপের কিছু ক্রাইটেরিয়া বোধ হয় আছে। তো জার্মানির ক্ষেত্রে এই ঝামেলাগুলো নাই। তো আমি সবসময় চাচ্ছিলাম যে আমি আমার ফিল্ডটা থেকে কিছুটা বাইরে যাব। তো পার্সোনালি আমার পলিটিক্স নিয়ে আমার ইন্টারেস্ট বেশি ছিল। তো এই জন্য হচ্ছে আমি রিলেটেড সাবজেক্টগুলো সার্চ করা শুরু করলাম। তো পরবর্তীতে আমি বোধহয় 5টা বা 6টাতে অ্যাপ্লাই করছি, তো সবগুলোতেই চান্স পাইছিলাম। তো এরপরে হচ্ছে আমার পার্সোনালি ডেমোক্রেসি নিয়ে ইন্টারেস্ট ছিল, তো আমি জিগেন ইউনিভার্সিটিতে চলে আসলাম আর কি। তো জার্মানির কনটেক্সটে হচ্ছে এখানে আহ পড়াশোনার প্যাটার্নটা মোরলেস ডেভেলপ ওয়ার্ল্ডে সেমই কাইন্ড অফ। তো আমি প্রথমে এসে একটু হাবুডুবু খাচ্ছিলাম আর কি, কারণ এত পড়াশোনার প্রেশার, কিভাবে কি করব আগামাথা কিছুই পাচ্ছিলাম না আর কি। তো পরবর্তীতে আমার কিছু সিনিয়র ছিলেন, এই যে যেমন দাদা আছেন, তারপরে হচ্ছে আমাদের সবার গুরু গুরু বোধহয় হচ্ছে শামীম ভাই ছিলেন। তো ওনারা অনেকভাবেই হেল্প করছিলেন আর কি। তো অফার লেটার পাওয়ার ক্ষেত্রে আই উড সে জার্মানি কনটেক্সটে মোটিভেশন লেটারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
আমি অনেক স্টুডেন্টকে দেখছি যাদের সিজিপিএ ব্যাচেলরে খুব একটা ভালো ছিল না, কিন্তু জাস্ট মোটিভেশন লেটারের জোরেই হচ্ছে তারা চান্স পেয়ে গেছে আর কি। তো মোটিভেশন লেটারটা আমি মনে করি যে এমন লেখা উচিত হচ্ছে যে ওই ডিপার্টমেন্টে আসলে কি পড়ানো হচ্ছে এবং ওখানে কি পড়ানো হবে সেটার সাথে আমি যে ব্যাচেলর মাস্টার্স এবং আমার যে রিসার্চ মনোগ্রাফ যে করছি সেটাকে আমি কিভাবে কানেক্ট করবো। তো এই সিস্টেমটা হচ্ছে আমাকে মূলত প্রসেনজিৎ ভাই শিখাইছিলেন আর কি। তো আমি ওই অনুযায়ী কানেক্ট করে করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমি আলাদা মোটিভেশন লেটার লিখছিলাম আর কি। তো ওই অনুযায়ী সবগুলা থেকে আমার চান্স আসছিল এবং আমি পার্সোনালি এটাতে বেশি ইন্টারেস্টেড ছিলাম, তো আমি এখানে চলে আসলাম আর কি। আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ক্ষেত্রে জার্মানি ইউনিভার্সিটি গুলোর কেউ যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং সার্চ মানে, আমার তো মনে হয় জিগেন ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে সার্চ মানে ঢাকা ভার্সিটির নিচেও মনে হয় পাওয়ার কথা। এটার কারণটা হচ্ছে যে ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিছু ক্রাইটেরিয়া থাকে, কে কিভাবে ওয়েবসাইটস গুলো সাজাচ্ছে, কে কিরকম স্কলারশিপ প্রোভাইড করতেছে। এখন জার্মানি কনটেক্সটে হচ্ছে যেহেতু টিউশন ফি নাই, তাই এখানে কোনো স্টুডেন্টদের জন্য এখানে স্কলারশিপ পাওয়াটা বিশাল মুশকিলের ব্যাপার। মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপেরিয়েন্সেস লাগে আর কি। তো যেহেতু এই টাইপের ফ্যাসিলিটিস গুলো ওরা দেয় না, তাই এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওদের পজিশনটা একটু পেছনে আর কি। কিন্তু পড়াশোনার মান জার্মানির সব ইউনিভার্সিটিতে সেম। আমি যেমন এরকম একজনকে পাইছিলাম, সে আমাকে বলতেছিল আর কি যে একটা জার্মান মেয়েকে বলতেছে তুমি ওই ভালো ইউনিভার্সিটিতে না গিয়ে তুমি এখানে কেন আসছো। তো ওই মেয়ে রিপ্লাই দিছে তুমি একটা ভুল জায়গা থেকে ভুল প্লেসে আসছো, কারণ আমাদের এখানে সব ইউনিভার্সিটি সেম স্ট্যান্ডার্ডই ফলো করে। তো এখানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমি যখন ইউনিভার্সিটিস গুলো যখন সার্চ করতেছিলাম তখন আইএলস এর স্কোরটা কাইন্ড অফ, আমি এমন ডিপার্টমেন্টও দেখছি যে আটলান্টিক স্টাডিজ বোধহয় ইউনিভার্সিটির নাম ভুলে গেছে, সেখানে আইএলস ছিল 8। তো আমার কাছে যেটা ইন জেনারেল যেটা মনে হয়েছে যে যে 7.5 to 8 থাকলে জার্মানির যে কোনো ইউনিভার্সিটি আমাদের স্ট্রিমে অ্যাপ্লাই করা যাবে। আর রিলিজিয়াস স্টাডিজটা জার্মানি কনটেক্সটে আমি ওরকম সার্চ করি নাই, কিন্তু অল্প যে কয়টা পাইছি ওদের রিকোয়ারমেন্ট গুলা খুবই হার্ড। যেমন আরবিতে ফ্লুয়েন্ট থাকা লাগে, হিব্রুতে ফ্লুয়েন্ট থাকা লাগে, এরকম সব উদ্ভট সব রিকোয়ারমেন্ট আর কি। আর যেহেতু আমার চিন্তা ভাবনা এখানে ছিল না, আমি এখান থেকে সরে আসছিলাম আর কি। আর জব ফিল্ড গুলো নিয়ে হচ্ছে উম যেটা দাদা বললেন, মুক্তা যেটা বললো যে কিছু স্কিলস লাগে, এগুলো ডেভেলপ করা লাগে। এগুলো তো ইংলিশ স্পিকিং কান্ট্রির জন্য তো সেখানে ল্যাঙ্গুয়েজটা খুব একটা প্রবলেম না, কিন্তু নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর জন্য ল্যাঙ্গুয়েজটা একটা বিশাল ব্যারিয়ার। কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে লোকজনের সাথে মেশাও যায় না, লোকজন ঠিক মতো মিশতেও চায় না, কথাটা ভুল, তারা মিশে ঠিকই কিন্তু ঠিক কমফোর্ট ফিল করে না, কারণ কে কতক্ষণ ধরে অন্য ভাষায় কমিউনিকেট করবে আর কি। তো এখানে ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। জার্মানি কনটেক্সটে বর্তমানে ল্যাঙ্গুয়েজটা যে মোটামুটি ইন্টারমিডিয়েট থেকে ফ্লুয়েন্সি লেভেলে যেতে পারবে সে আটকাবে না, কোনো জায়গাতেই সে আটকায় না। আপাতত এই এক্সপিরিয়েন্স গুলো আমি দেখে আসতেছি আর কি। তাই আমার লক্ষ্য পার্সোনালি হচ্ছে আমার দাদা যে স্কিলস গুলোর কথা বললেন, যে স্কিলস গুলোর কথা বললে সেগুলো ডেভেলপ করা, কারণ অনার্স লেভেলে আসলে আমরা স্কিলস গুলোর কথা জানতামও না এরকম, প্লাস নিজেরাও ওরকম পুরো অ্যাক্টিভলি সার্চ করিনি। তো এখন ওগুলো ডেভেলপ করতেছি, পাশাপাশি সাইমালটেনিয়াসলি আমি ল্যাঙ্গুয়েজটাকেও হচ্ছে আমি সাইজ দিচ্ছি আর কি। তো আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমি আইএলস এর পরে আমি 6 মাসের মতো সময় পাইছিলাম, তো এর মধ্যে হচ্ছে আমি B1টা শেষ করে ফেলছিলাম। এরপরে এখানে এসে আসলে নানাবিধ ব্যস্ততার কারণে প্লাস সবসময় একটা হোম সিকনেস কাজ করার কারণেও হচ্ছে আমি ওভাবে ল্যাঙ্গুয়েজটা ধরতে পারিনি, যেটা আমি এখন কাজ করতেছি আর কি। তো যারাই হচ্ছে জার্মানিতে আসতে চায়, আমার প্রথম কথা হচ্ছে যে যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ছাড়া এই দেশে কোনো ফিউচার বের করা খুবই মুশকিল। সেটা পার্ট টাইম জব হোক, ফুল টাইম জব হোক, যেখানেই হোক বের করা খুবই মুশকিল। ইভেন ল্যাঙ্গুয়েজটা যে ভালো জানবে সে চাইলে তার ফিল্ডটাও চেঞ্জ করে নিতে পারবে। সে মাস্টার শেষে তার তার কাছে মনে হচ্ছে যে মাস্টার্স শেষে সে অত সে মেইন স্ট্রিম জবে যেতে পারবে না হয়তোবা, এই কারণে সে তখন ল্যাঙ্গুয়েজটা জানা থাকে, সে তখন অন্য কোনো ফিল্ডে সে চলে যেতে পারবে। আর পার্সোনালি হচ্ছে আমার পিএইচডি প্রতি আমার আগ্রহটা একটু কম, কারণ পড়াশোনার এত প্রেশার, আমি পিএইচডি প্রেশার আমার মাথা নিতে পারবে নাকি আমি নিজেও জানি না ঠিক। তো এই জন্য পিএইচডি নিয়ে আমার জানাশোনাটা একটু কম। এটা নিয়ে যে তোমরা হয়তো বাকি যারা 3 জন আছে এরা ভালো বলতে পারবে আর কি। আর জার্মান এম্বাসিতে এখন যে প্রবলেমটা বাড়তেছে বাংলাদেশে, সেটা হচ্ছে করোনার কারণে এরা মাত্রাতিরিক্ত স্লো। জার্মানরা এমনিতেও একটা স্লো জাতি, আর বাঙালি স্লো, দুই মিলায় জার্মান এম্বাসিতে বাংলাদেশে খুব সুন্দর মিলছে। তো এই জন্য এখন কেউ অ্যাপয়েন্টমেন্ট নিলে তাদেরকে 1 বছর ওয়েট করা লাগে আর কি, যেটা হচ্ছে আরেকটা মেয়ের নামটা ভুলে আসমান আছে। তো ও হচ্ছে পিস এন্ড কনফ্লিক্টে আছে মাগদেবুর্গে, ও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে অনেক আগে, কিন্তু এখনো কোনো খবর পাচ্ছে না এম্বাসি থেকে আর কি। তো আমি যেটা পার্সোনালি বলবো সেটা হচ্ছে যে অফার লেটার পাওয়ার মিনিমাম 8 মাস থেকে 12 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এরপরে হচ্ছে যে টাইমটা থাকে এই টাইমের মধ্যে তো ক্লাসটা যদি শুরু হয়ে যায় তো অনলাইনেই ক্লাস করা পসিবল কিনা সেটা দেখতে হবে আর কি। ইন দ্য মিন টাইম হচ্ছে নিজের স্কিলস ডেভেলপ করা, পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা শেখা।
তো এই দুইটা কাজ যদি কেউ সাইমালটেনিয়াসলি করতে পারে, এখানে এসে তো তার তো আরো এগুলা সানাই মানে আরো বেশি নিয়ে কাজ করতে হবে আর কি। তো আই গেস এগুলোর পরে হচ্ছে পড়াশোনা শেষে নিজের একটা ভালো ফিউচার সেখানে গড়ে নিতে পারবে। এটাই হচ্ছে আমার পার্সোনাল পারসেপশন। তো ধন্যবাদ সবাইকে। কোনো কোশ্চেন থাকলে আমি আছি এখানে, আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ইয়েস, আমরা মোটামুটি দাদার expert opinion শুনলাম, like how to actually motivate your supervisor and find a supervisor, how to manage him, how to get funds, and like how do you proceed with that path. And then we went to Muktapu, and Muktapu talked about how you need to just be proactive and build self-confidence, and through that you can find your next path. And like Raju Bhaiya talked about the practical things of how to approach it with Germany. Like this is like new information right now. This is the new coping information. So you got the latest information from Raju Bhaiya. Thank you again. So if I come to me, আমার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। কারণ হচ্ছে আমি আমি ফান্ডটা পাইছি হচ্ছে গিয়ে কোনো প্রফেসর ম্যানেজ না করেই। তো এই ফান্ডটা আমরা মানে সরাসর কেউ বলে না এটার কথা, কিন্তু মানে এটা পাওয়া এক্সট্রিমলি হার্ড এবং ফান্ডিংটা খুবই খুবই লিমিটেড। সো ইফ ইউ ফিল দ্যাট ইউর প্রোফাইল ইজ that level, then only then you can like approach or even think about approaching without a supervisor. So আমি যখন অনার্স মাস্টার শেষ করি তখন আমি জানতাম যে I have nothing to show for, like after my honors and masters. We can all speak for it, like after our honors and masters we had nothing to show for. এবং হচ্ছে গিয়ে আমরা ওয়ার্কশপ করলাম, অনেক কিছু করলাম ডিপার্টমেন্টে, কিন্তু তাদেরকে দেখানোর মতো বাইরের দেশে ওদেরকে যদি কনভিন্স করতে চাই যে ইয়েস আই হ্যাভ সামথিং ইউনিক টু অফার, তখন কিন্তু আমাদেরকে একটা মানে জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে, বা we need to show them how professional we are. So আমি সবচেয়ে মেইন জিনিসটা যেটা বলবো যে নিজেকে বিক্রি করা শিখো আর কি। ফাইন্ড আউট হোয়াট ইউর বেস্ট স্কিলস আর, and like try to spin them in such a positive light that they think you are worth actually taking the risk for. So আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখন থেকে অনেক ভলেন্টিয়ারিং করতাম। তো আমার ক্লাসমেটরা হাসাহাসি করতো আমি ময়লা তুলতে গেছি, ওইখানে গেছি এখানে গেছি। কিন্তু যখন আমার মোটিভেশন লেটার লেখার টাইম আসলো, বা যখন মানে আমার অ্যাকচুয়ালি এসওপি লেখার টাইম আসলো, তখন কিন্তু আমি প্রফেসরদেরকে যখন মেইল করছি, দুই একটা মেইল করছিলাম, কেউ একজন রিপ্লাই দিছিল আর বাকি কেউ রিপ্লাই দেয়নি। সো আমি মাইন্ড করি নাই, সমস্যা নেই। তো আমি যখন এগুলো কিন্তু অনেক গুছায় গুছায় লিখছি আমি। তারপরে আমি যখন চাকরি করলাম 2 বছর, তো ওখানে আমার একটা ইউএন পাবলিকেশন ছিল। তো আমি এগুলা নিজের বেস্ট ফুট ফরওয়ার্ড দিয়ে মানে দেখানোর চেষ্টা করছি যে ইয়েস আই এম আ ভেরি capable person and you should definitely pick me. So one thing is আমি মানে 2019 সালের সেপ্টেম্বরে হচ্ছে ডিসাইড করি যে আমি 2020 সালের সেপ্টেম্বরে ডিসাইড করি যে আমি মাস্টার্স করতে আসবো, এবং 2021 সালের সেপ্টেম্বর আমি মাস্টার্স করতে আসছি। কিন্তু এক বছরের মধ্যে কিন্তু এই জিনিসটা সম্ভব না, কারণ আমার প্ল্যানিং কিন্তু ছিল 2017 সাল থেকে। আই মিন যখন আমরা অনার্স শেষ করছি সে তখন থেকে আমি প্ল্যানিং করতেছি, কিন্তু ওই যে নিজের ভিতরে কনফিডেন্সটা আনা যে আমার প্রোফাইলটা কি, ইজ ইট গুড এনাফ, এটা নিজেকে নিজে জাজ করতে হবে যে ইজ মাই প্রোফাইল গুড এনাফ। তো আমি যখন মনে করছি যে হ্যাঁ মাই প্রোফাইল ইজ নাও গুড এনাফ, আমার জব এক্সপিরিয়েন্স আছে, আমি এখন আমার ডিপার্টমেন্ট থেকে চাইলে অন্য ডিপার্টমেন্টে পিভট করতে পারবো, মানে আমি অন্য ডিপার্টমেন্টে চাইলে যাইতে পারবো, তখন আমি হচ্ছে গিয়ে আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি 2 বছর, আমার পাবলিকেশন আছে, তখন আমি হচ্ছে গিয়ে একটা ভালো আইএলটিএস করলাম। করার পরে আমি সঙ্গে সঙ্গে 2020 সালে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে ওরা আমাকে আমি নভেম্বরের 31 তারিখে অ্যাপ্লাই করছিলাম মনে হয়, 31 বা 28 তারিখে, ফেব্রুয়ারি 5 তারিখে ওরা আমাকে অফার লেটার পাঠায় উইথ ফান্ডিং। সো আফটার মানে এটা আমারটা হচ্ছিল পুরাই যখন ওয়েবসাইট ঘাটছি আমি, তো ওয়েবসাইটে ওখানে লেখাই ছিল যে এখানে প্রফেসর লাগবে না, প্রফেসর তোমাকে সেকেন্ড ইয়ারে দেওয়া হবে। তো আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করে দিছি।
আমি জানতাম না যে ডালহাউসি ইউনিভার্সিটিতে কেউ আসে নাকি, কেমনে অ্যাপ্লাই করতে হয়। তো আমি দেখা যেত যে রাতের বেলা 3টা-4টা পর্যন্ত জেগে থাকতাম এবং মেইল করতে থাকতাম, কারণ ওদের যখন এখানে সকাল 9টা বাজে তখন আমাদের ওখানে কিন্তু দেখা যায় যে রাত হয়ে গেছে। তো আমরা মানে আমি একটা ক্যাপশন লিখতাম যে প্রসপেক্টিভ মাস্টার্স অর গ্রাজুয়েট স্টুডেন্ট কোলন, তারপর হচ্ছে গিয়ে আমার মেইল বাকিটা। তো আমি ওইভাবে লিখলে সবার হচ্ছে গিয়ে আই ক্যাচ করে। তো ওইভাবে আমি সারাক্ষণ মেইল করতে থাকতাম। আমি ইউবিসি তে অ্যাপ্লাই করছিলাম, সেন্ট মেরিজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, তারপরে কার্লটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, ডালহাউসিতে অ্যাপ্লাই করছিলাম, আরেকটা কথা করছিলাম ভুলে গেছি। তো আমাকে 4 জায়গা থেকে রিজেক্ট করে দিচ্ছে। আমি মানে এত ভালো কপাল যে সবাই রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু ডালহাউসি যখন আমাকে একসেপ্ট করছে তারা ফান্ড সহই একসেপ্ট করছে। সো আই ওয়াজ ওভার দ্য মুন যে যাক 4 জন না চাইলে কেউ তো চাইছে। তো ইয়েস, মেমোরিয়ালে করছিলাম, দাদার মনে আছে। সো আমি কিন্তু আবার ডাইভার্স প্রোগ্রাম চুজ করছিলাম। যেমন হচ্ছে গিয়ে আমি জেন্ডারে 3টা প্রোগ্রাম, জেন্ডার রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম কারণ আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল ওখানে, আর 2টা ডেভেলপমেন্ট রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম। তো প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা আমরা এসওপি বানাইতে হয়েছে। সেটা আমি দাদাকে দিয়ে প্রুফ রিড করাইছি, তারপরে আমি আরো 5-6 জন 10 জনকে দিয়ে প্রুফ রিড করাইছি। করানোর পরে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ বানায়া তারপরে জাহাঙ্গীর স্যারকে অনেক ডিস্টার্ব করছি, ফাদারকে অনেক ডিস্টার্ব করছি। তো মানে এগুলো কিন্তু একটা জিনিস যে তোমাকে এখন থেকেই সম্পর্কগুলা বানাইতে হবে, যেন স্যাররা তোমাকে পরে যদি তুমি চাও স্যাররা যেন না করতে পারে। এবং আমরা কিন্তু এর আগেও অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, লাইক এটা কিন্তু আমাদের প্রথম রোডিও না। যেমন দাদা কিন্তু আমেরিকাতে অ্যাপ্লাই করছে, তারপরে দাদা অন্যান্য দেশে অ্যাপ্লাই করে তারপরে এখানে আসছে। মুক্তা আপু যেমন অন্যান্য অনেক দেশে ট্রাই করছে। আমি স্পেসিফিক্যালি কানাডাতে আসার ট্রাই করছি কারণ মাই প্যারেন্টস লাইক দে রিয়েলি বিলিভড ইন মি এন্ড দে সেড যে যদি মানে তুমি অফার লেটার নিয়ে আসতে পারো আমরা তোমাকে ফাইন্যান্স করবো। কিন্তু মানে আমার ওই যে কনভিকশনটা ছিল, সো আমি ওই হিসাবে নিজের উপর কনফিডেন্স রেখে আমি অ্যাপ্লাই করছিলাম। সো ওয়ান অফ দ্য মেইন, যদি আমি কিছু ইনপুট দিতে হয় তোমাদেরকে, হোয়াট আই উড সাজেস্ট ইজ if you like after honors, after masters, if you want to come abroad, start doing some volunteer work or get engaged with organizations. And like there is one criteria, most of us miss that একটা রাইটিং স্যাম্পল জমা দিতে বলে। তো রাইটিং স্যাম্পলটার জন্য খুব প্যারা হয়ে যায় যে রাইটিং স্যাম্পলটা আমাদের ওকে রাজু ভাইয়া বলতেছে যে জার্মানিতে টিউশন ফি নাই except Baden-Württemberg state, so they want everyone to show their block amount, which is totally yours. They provide you the money once you arrive in Germany in monthly installments. Thank you ভাইয়া। So yes, আমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক লাগছিল সেটা হচ্ছে if you apply without professors or in general, ওরা হচ্ছে একটা রাইটিং স্যাম্পল চায় যেটা হচ্ছে 10 পেজ। তো ওই রাইটিং স্যাম্পলটা বানানোর জন্য যেহেতু আমরা কোনো ধরনের এই ধরনের 10 পেজের অরিজিনাল লেখা লিখি নাই আমাদের ইউনিভার্সিটিতে, তো এইটাই অনেক একটা ঝামেলার বিষয় হয়ে যায় যে আমরা কি দিব 10 পেজ। চিন্তাই করতে পারেন 10 পেজ কি লিখবো, পরীক্ষার খাতা তো 10 পেজ লিখি নাই। তো মানে এইটার জন্য এখনই চিন্তা করো তোমরা যে what do you want to write for these 10 pages as a writing sample, যেটা তুমি সাবমিট করতে পারো। আমি যেমন আমাদের ওয়ার্ক প্লেসে একটা রিপোর্ট ছিল, ইন্টারন্যাশনাল একটা ট্রেনিং করছিলাম, ওখানে একটা রিপোর্ট লিখতে ছিল, আমি ওই রিপোর্টটা দিয়ে দিছি। আরেকটা আপু আমরা একটা মানে আমার সাথে ফ্রেন্ড, ও মেমোরিয়াল আছে আপু, আমার কথা বলছি ভাইয়া। তো ও হচ্ছে কিন্তু বুক রিভিউ দিছে, একটা 10 পেজেসের একটা বুক রিভিউ দিছে। তো ইটস টোটালি আপ টু ইউ যে কি অ্যাকচুয়ালি তুমি দিতে চাও অ্যাজ রাইটিং স্যাম্পল। সো ডিসাইড অন দ্যাট, ওয়ার্ক অন ইউর আইএলটিএস এন্ড লাইক একজন কোয়েশ্চেন করছে যে হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে জারিন কোয়েশ্চেন করছে যে when should we start taking preparations? Now is a good time, like any time is a good time. তোমার প্রিপারেশন কিন্তু একসাথে হয় নাই, যেহেতু আমরা আসছি মানে একদম চড়চড় অবস্থায়, তো আমাদেরকে সবকিছু একসাথে সাইমালটেনিয়াসলি করতে হয়েছে। এক পাশে আইএলটিএস লিখছি, এক পাশে রেকমেন্ডেশন লেটার লিখছি, এক পাশে এসওপি লিখছি। মানে এটা অনেক বেশি হেক্টিক হয়ে গেছিল, ফুল টাইম জব করতাম।
কিন্তু you guys have the time, take the time to actually review your motivation letter, your recommendation letter, মানে যতটা পারো এখনই try to এনগেজ। এবং আমি সবচেয়ে মেইন কথা একটা বলবো যে আমরা না হেল্প চাইতে জানি না, কার কাছে হেল্প চাবো। হাজার হাজার ফেসবুক গ্রুপ আছে, লাইক কানাডার জন্য প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস ইন কানাডিয়ান ইউনিভার্সিটিজ, এটা একটা গ্রুপ আছে, আমি জানি না কেন লোকজন জানে না। তারপরে আমেরিকার জন্য নেক্সট স্টপ আছে, হাঙ্গেরির জন্য একটা সুন্দর ফেসবুক গ্রুপ আছে, জার্মানির জন্য তো জার্মান প্রবাসী আছে। মানে there are tremendous groups that want to help you. They have so many resources. ফেসবুক থেকেও কিন্তু ভালো জিনিস হয়, এইটার মানে প্রুফ হচ্ছে আমি, যে ফেসবুক থেকেও ভালো জিনিস হয়। আমি প্রচন্ড লেভেলের একজন ফেসবুক অ্যাডিক্টেড মানুষ, এবং what I did was to minimize my distractions. I unfollowed everyone. I don't want to see what you're doing because I am not feeling good myself. So I unfollowed everyone এবং only ওই জিনিসগুলোই ফলো করছি যেগুলো আমাকে সাহায্য করছে। সো আমি ওই শুধুমাত্র দেখা গেছে ওই সময়টাতে আমি 4-5টা গ্রুপের সাথেই ছিলাম, এবং ওই একটা বছর আমি ফুল কনসেন্ট্রেশন দিছি। এটা হচ্ছে ডু অর ডাই, যে মানে হইতেই হবে, নাইলে মানে পুরো একটা বছর কাইন্ড অফ মানে একটু মানে বুঝাই যাচ্ছে যে একটু মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় যদি না হয়। তো মানে যদি শুরু করো তাহলে হচ্ছে ডু অর ডাই শুরু করতে হবে। Yes, so that's my take on coming to Canada. Like, be confident in yourself, judge yourself first. তারপরে যদি মনে হয় যে yes you can convince a professor, প্রথমে আগে উনাদের সাথে কথা বলে দেখো যে কিরকম রেসপন্স পাচ্ছ। যদি না পাও তাহলে then go for like based on your profile, go for like funds that the departments give. There are tremendous opportunities in Canada and in America about religious studies. So ওগুলা খুঁজে খুঁজে একটু বের করে কষ্ট করে একটু মেইল করবা, দেখবা যে ওরা 3 দিনের মধ্যে একদম মানে ওরা তোমাকে রিপ্লাই দিচ্ছে। এখানে কিন্তু মেইল করাটাই নর্মাল, মেইল না করাটাই অ্যাবনর্মাল। সো আমাদেরকে এটা যদি বাইরে আসতে চাই, এখানে একটু নিউ নর্মাল হিসেবে এটা চিন্তা করতে হবে। আর স্ট্র্যাটেজিস ফর স্টেটমেন্ট অফ পারপাস, এটা আমি সবাই অনেক কোয়েশ্চেন করছে এই বিষয়ে। আমি একটু আমার এসওপিটা দেখাইতে চাই। আমার হচ্ছে এসওপিটা ফাইনাল না, মানে ওকে, ও শিট, দেখা যাচ্ছে না, মানে অ্যাপল ইউজ করা এত প্যারা আমি জানতাম না। ফাও একটা ল্যাপটপ, হুদাই একটা ল্যাপটপ কিনছি, আই এম সো সরি। ওকে ওকে, আচ্ছা আমি ইন জেনারেল ডিসকাশন করি একটা, যে এসওপি যদি লিখতে হয় তাহলে প্রথমে হচ্ছে কি আমি আমার ওপেনিং করছিলাম একটা, মানে দে রিড লিটারালি থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ এসওপিস, সো ইউ নিড টু হ্যাভ আ গুড হুক। মানে প্রথম লাইনে যাতে এমন একটা লাইন লিখো যেটা যে পড়বে তার যেন মনে হয় যে হ্যাঁ একে মানে দিস ইজ সামথিং ইউনিক অ্যান্ড উই নিড দিস ইউনিকনেস, এটা আমাদের দরকার। তো আমি প্রথমেই শুরু করছিলাম যে আমার ছোট কাল থেকে আমি একটা মালা গাচ্ছিলাম, যে আমার ছোট কাল থেকে বড় কালে আমি কিভাবে আমি ছোট কাল থেকে বড় কালে কিভাবে হচ্ছে কি আমার ট্রানজিশনটা হয়েছে, আমি কিভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে মানে ইন্টারেস্টেড হলাম, আমি সেইভাবে একটা এসওপি লিখছিলাম। যে হচ্ছে আমি প্রথমে একটা পার্সোনাল স্টোরি শেয়ার করছিলাম, যে আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় যাইতাম তখন হচ্ছে গিয়ে আমি ছুটি হয়ে যাওয়ার পরে আমি খেলতে যাইতাম, কিন্তু মাদ্রাসায় যারা থাকতো বা বোর্ডিং থাকতো ওরা কিন্তু খেলতে যাইতে পারতো না, এখনো পারে না। তো সেটাই হচ্ছে গিয়ে আমার মানে পয়েন্ট অফ ভিউটা এটাই ছিল যে যদি আমাদের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আমরা করতে পারি, অথবা ডেভেলপমেন্ট ওমেন ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে এই ধরনের ডিসক্রিমিনেশন হয়তো বা কমে আসবে। তো এটা কিন্তু একটা খুবই স্ট্রং গল্প, মানে ইটস ভেরি টাচিং। অ্যান্ড এই ধরনের গল্প কিন্তু যারা যা খায় তাদেরকে তাই খাওয়াইতে হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা হচ্ছে গিয়ে এইগুলা শুনতে পছন্দ করে। তো আমি ওইভাবে একটা গল্প সাজাইছি, এটা কিন্তু সত্যি ঘটনা, কিন্তু আমি ওদের হার্ট স্ট্রিংটা এভাবে টাচ করার চেষ্টা করছি। তারপরে আমি যখন সেকেন্ড প্যারাগ্রাফে গেলাম তখন আমি হচ্ছে গিয়ে একজন প্রফেসর, উনার নাম উল্লেখ করে উনার কি রিসার্চ আমার ভালো লাগছে, সেখান থেকে আমি কি
সামনে নিয়ে যেতে পারবো ওনার রিসার্চটা, সেটা আমি কি কন্ট্রিবিউট করবো সেই জায়গাটায় আমি কথা বলছি। তারপরে হচ্ছে গিয়ে আমি অনার্সে কি করছি সেই বিষয়ে কথা বললাম, তারপর লাস্ট 2 ইয়ার্সে কি কি বিষয়ে কথা বলছি, কি বিষয়ে কাজ করছি সেটা কথা বললাম। তারপরে হচ্ছে গিয়ে ইন জেনারেল একটা আমি কনক্লুশন টানলাম যে হচ্ছে গিয়ে আপনাদের ইউনিভার্সিটি অনেক জোস, তারপরে হচ্ছে গিয়ে মানে ইউ নিড টু গো থ্রু দ্য ওয়েবসাইট। তো ওখান থেকে খুঁজে বের করতে হবে যে হোয়াট আর দেয়ার অ্যাট্রিবিউটস, হোয়াট আর দে ফেমাস ফর। সব ডিপার্টমেন্টের কিন্তু কিছু ইউনিক ফরম্যাট থাকে, তো ওইগুলো খুঁজে বের করে আমি ওইটা হচ্ছে গিয়ে এসওপি তে ইনক্লুড করছিলাম, যাতে বোঝা যায় যে আমিও অনেক রিসার্চ করছি এই বিষয়ে, দ্যাট আই এম আ সিরিয়াস ক্যান্ডিডেট। আমি জাস্ট আই ডিডন্ট অ্যাপ্লাই ফর দ্য সেক অফ ইট, আমি অনেক রিসার্চ করে অ্যাপ্লাই করছি। সো ইয়েস, এইভাবে হচ্ছে একটা এসওপি সাজাইতে পারো। আর আমার কাছে কিছু লিংক আছে এসওপি কিভাবে লিখতে হয়, আই উইল পুট দিস ইন দ্য কমেন্ট বক্স। প্রসেনজিৎ দার একটা কোয়েশ্চেন আছে যে কিভাবে প্রফেসরের ফান্ড আছে নাকি না আছে এটা কেমনে জানবো। মুক্তা, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট স্টেটমেন্ট অফ পারপাস? And before that, Zariner question is, do people of the religious minority face any troubles? They do, but you need to learn how to navigate that, and most of the time no one bothers. কারণ মানে এখানে no one cares what you wear, who you are, what you look like. এখানে তোমার স্কিল কাজ করবে, your skill speaks for yourself. No one cares about religion, only বাংলাদেশিরাই এত মানে ইন্টারেস্টেড এটা নিয়ে, আর কেউ কোনো ইন্টারেস্টেড না এটা নিয়ে। সো আচ্ছা, রিলিজিয়াস yes, ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে অনেকে এই জিনিসটা নিয়ে আমাকে প্রশ্ন করছে, অনেক মেয়েরা প্রশ্ন করে যে আমরা মেয়েরা কি মানে ডিসক্রিমিনেশনের শিকার হব কিনা অ্যাজ এ মুসলিম। আমরা অনেকেই বোরখা পরছে, অনেকে হিজাব পরছে, সেক্ষেত্রে কি ধরনের ডিসক্রিমিনেশন হয়। ইভেন চায়নার ক্ষেত্রে যে প্রশ্নটা আমাকে সবাই করতো, কারণ অনেকেই ভাবে যে চাইনিজরা, আমি চায়না যাওয়ার আগে এমন কথাও শুনেছি যে তোমাকে রোজা রাখতে দিবে না, তোমাকে জোর করে পানি খাওয়াবে, এই ধরনের মানে উদ্ভট কথাবার্তা মানুষ বলতো। তো এগুলো আসলে ভিত্তিহীন। রিলিজিয়ন যার যার, এবং ওরা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। কে কিভাবে থাকতেছে, কে কিভাবে চলছে, কে হালাল খাচ্ছে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। এটা নিয়ে ইন্টারফেয়ার করার মতো কেউ নাই ওখানে। সো ইভেন এখন যেখানে আমরা আছি, এখানে আমি ইউরোপে আছি, ইউরোপে অনেক ওপেন কালচার, বাট ইটস আপ টু ইউ, তুমি কোনটা নিবা কোনটা নিবা না, কোনটা করবা করবা না। সো কেউ এখানে তোমাকে এটা নিয়ে বদার করবে না যে তুমি কি করছো। আর রিলিজিয়াস ডিসক্রিমিনেশনটা আসলে ওইভাবে নাই, আবার একেবারে নাই সেটা আমি বলবো না, এটা বললে ভুল। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিসক্রিমিনেশন দেখি, যেটা রেসিজম, এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে এবং চায়নার মধ্যেও এটা আছে। এখন আমি যদি ফুললি এটা ডিনাই করি এটা ভুল হবে। সো কিছু কিছু সেক্টরে আছে অবশ্যই, কিন্তু এটাকে অবশ্যই মানে এতটা প্রায়োরিটি দেওয়ার মতো কিছু নাই, কারণ নিজেকে কনফিডেন্ট হইতে হবে, এই জিনিসগুলাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। এখন তুমি যখন হিজাব পরে কোথাও যাচ্ছ, তোমাকে বোল্ড হতে হবে যে এটা আমার ড্রেস কোড, এটা আমি ফলো করছি, এটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবে না, এটাতে তোমাকে বোল্ড হতে হবে। সো এইটা হচ্ছে আমার কমেন্ট অন দিস কোয়েশ্চেন। জি রাজু ভাইয়া, দেন উই ক্যান গো টু দাদা। আচ্ছা, রিলিজিয়াস ফ্রিডম নিয়ে যেটা বললো আর কি, যেটা মুক্তা বললো, তো এখানেও কাইন্ড অফ সেম। তো এটা আসলে নির্ভর করে কিছুটা রিজিয়ন ভিত্তিক। যেমন জার্মানির হচ্ছে ইস্টার্ন সাইডটা, ওই সাইডটা ওখানে হচ্ছে ফার রাইটদের ক্ষমতাটা একটু বেশি, ওখানকার লোকজন একটু ডিফারেন্ট। যেমন আমি কিছুদিন আগে গেছিলাম, তো ওইখানে গিয়ে দেখি আমি আর আমার সাথে যে লোক ছিল এই দুইজন ছাড়া আর কোনো ব্রাউন চামড়া নাই, কোনো কালো চুল নাই, কোনো ব্রাউন চোখের মনি নেই। লোকজন সব আমাদের দিকে তাকায় আছে। স্টেশন থেকে বেরোইলাম, পুলিশ দুইটা এসে সাথে সাথে কাগজপত্র যা আছে সব চেক চেক করে উঠে বাস টাস মিস করে একাকার অবস্থা। তো এটা আসলে রিজন ভেদেও ভ্যারি করে কিছুটা। তবে ইন জেনারেল আমি দেখছি যে এখানকার লোকজন এগুলা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে না আর কি। কিছুটা প্রিজুডিস মানুষের থাকেই, এই প্রিজুডিস আমাদের মধ্যেও আছে, কিন্তু এটা নিয়ে যে আসলে সারাদিন যে পড়ে থাকবে যে ওই সময়টা আসলে ওদের নাই। এদের সবসময় দেখা যায় যে হয় হয় জিমে গিয়া দৌড়াদৌড়ি করবে, তাহলে কাজ করবে, তাহলে এটা ঘরে বসে থাকবে। কিন্তু এগুলা নিয়ে চিন্তা ভাবনার টাইমটা ওদের মধ্যে একটু কম, তো এই জন্য এই ঝামেলাটাও ওরকম ভাবে নাই। তবে আমি এরকম এক্সপিরিয়েন্সও জানি, যেমন হচ্ছে যে এক আপু উনি হিজাব করেন, তো উনি যখন জব খুঁজতে গেছেন তাকে বলতেছে যে হিজাব করলে জব করা যাবে না আর কি। তো এরকম কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স মুখোমুখি হইতে হয়, তবে যদি জেনারেলাইজ করতে হয় এটা পরিমাণে খুবই কম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু আমার দুইটা পয়েন্ট হঠাৎ করে মনে হলো, জাস্ট
কুইকলি বলবো, তারপরে আমরা দাদার কাছে যাব। আম, অনেকে আমরা আছি যাদের হচ্ছে গিয়ে মানে আমাদের বেশিরভাগেরই কিন্তু ফ্যামিলির সাপোর্টটা নাই, যে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট যে দিবে এইটা। মানে এই পুরা জার্নিটা কিন্তু অনেক কস্টলি একটা জার্নি। আমি কিন্তু ফুল ফান্ডিং আসছি, তাও কিন্তু মানে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। দাদারও সেম খরচ হয়েছে, এবং মুক্তাপুরও সেম খরচ হয়েছে, রাজু ভাইয়েরও সেম। তো মানে এই জিনিসটা নেভিগেট করার জন্য আই উড সাজেস্ট যে এখন থেকে তোমরা যেই পার্ট টাইমটাই করো না কেন বা যাই করো না কেন, ট্রাই টু আর্ন সাম মানি। ওই টাকাটা সেভ করার চেষ্টা করো, যাতে ইউ ক্যান ইনভেস্ট দ্যাট অন ইউর সেলফ। কারণ দেখা যায় তুমি যখন পাশ করে বের হয়ে যাও, তখন কিন্তু তোমাকে কেউ আর দেখতে পারবে না, তোমার ফ্যামিলিও তোমাকে দেখতে পারবে না, নো ওয়ান ট্রাস্টস ইউ দেন। তো তোমার নিজের কাজটা নিজেই করতে হবে। তো সেটা করার জন্য এখন থেকে কিছুটা টাকা জমাও, পারলে ইনভেস্টিং শিখো, কেমনে ইনভেস্ট করতে হয়। যদি আহ পারো মানে টাকা জমায়া তারপরে ওই টাকাটা নিয়ে চেষ্টা করো যে হেল্প মানে কাজ করতে। কারণ তুমি যদি একটা কাজ করো, করার পরে দেখা যায় যে বাসার টাকা দিয়ে করলা, ওইটার ভালো রিটার্ন আসলো না, তখন দেখা যায় যে বাসার লোকজনই কিন্তু আবার উল্টা কথা শোনাবে। তো আমি এই কাজটা করছিলাম যাতে আমাকে কথা না শুনতে হয়। আমি জব করছি, এবং জব করে ওইটার টাকা দিয়ে আমি আইএলটিএস দিছি। কারণ আমার বেতন আসতেছিল না দেখে আমি 7 দিন পরে দিছি আইএলটিএস। ততদিন আমার সিট পড়ছে উত্তরাতে, তাও আমি মানে অ্যাপ্লিকেশন করি নাই, কারণ আমি অ্যাডামেন্ট ছিলাম যে আমি যখন আসবো আমার নিজের টাকা দিয়ে আসবো। মুক্তাও এই কাজটা করছে, দাদাও করছে, রাজু ভাইও এই কাজটা করছে, যে উই অল ওয়ার্কড, আমরা নিজেদের টাকা দিয়ে আসছি। এটা চিন্তা করার কোনো কারণ নাই যে পারবে না, তোমরা সবাই পারবা, জাস্ট নিড টু ওয়ার্ক অন দ্যাট। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, অনেকে হচ্ছে মানে প্যারেন্টস, যেটা অনেক বড় একটা ফ্যাক্টর হয় মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, যদি বাইরে আসতে চায় মেয়েদেরকে বলে যে হচ্ছে মেয়ে তুমি কি জন্য আসবা, বাসায় থাকো, কোনো সমস্যা তো নাই, তোমার কি সমস্যা, বিয়া করো, কোনো সমস্যা নাই। কিন্তু মানে মেয়েদের ক্ষেত্রে আমি একটা বলবো, আরেকটা ছেলেদের ক্ষেত্রেও যদি তোমরা নিতে চাও অ্যাডভাইসটা, শিক্ষাটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখো। ইন্ডিয়ানরা কিন্তু অনেক আগায় গেছে, কিন্তু আমরা অনেক পিছনে, কারণ আমরা শিক্ষাটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখি না। তোমার উপরে যদি তোমার বাসা থেকে 17 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে, তুমি তাদেরকে হিসাব দেখাও যে আমি এই টাকাটা আগামী 2 বছরের মধ্যে তোমাদেরকে ইন্টারেস্ট সহ ফেরত দিতে পারবো, যদি আমি এই জায়গাটাতে যাই, যদি তোমরা আমাকে সাপোর্ট করো। তো তোমরা এভাবে ফ্যামিলিকে যদি কনভিন্স করতে হয়, তাহলে এইভাবে জিনিসটা অ্যাপ্রোচ করো, ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ করো। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে জিনিসটা খুবই ক্রুশাল যে তোমরা ঠান্ডা মাথায় জিনিসটা অ্যাপ্রোচ করো। কারণ মেয়েরা যদি মাথা গরম করে ফেলো, তখন দেখা যাবে মানে ফ্যামিলি থেকে আরো বেশি হচ্ছে গিয়ে মানে পুশ ব্যাক করবে। সো ফ্যামিলিকে যদি মেনটেন করতে হয়, মেয়েদেরকে বলবো যে আহ তোমরা এমন ভাবে অ্যাপ্রোচ করো যে ইয়েস, আমি জানি যে এটা একটা হেভি ইনভেস্টমেন্ট, আমাকে একটা বছর সময় দাও, কিন্তু ইনভেস্ট ইন মাই সেলফ, নট লাইক বিয়েতে 10,000 লোককে খাওয়াইছি, এটা কোনো ইনভেস্টমেন্ট না। বলো যে ইন রাদার স্পেন্ড ইট অন মাই এডুকেশন, আমি তোমাদেরকে এই টাকাটা 2 বছর পরে সুদে আসলে ফেরত দিব, এন্ড ইউ উইল গিভ দ্যাট ব্যাক। লাইক ইন ক্যানাডা নো ওয়ান সিটস হিয়ার, লাইক আমরা যখন ইমিগ্রেন্ট হিসেবে আসি তখন আমাদের জানাই থাকে যে আমাদের কাজ করতে হবে, সো ইউ উইল ওয়ার্ক ফর ইট। যখন দেখবা যে সবাই কাজ করতেছে, ইউ উইল অলসো ওয়ার্ক। সো মানে যদি মানে কন্ট্রোল করতে হয় সিচুয়েশনটা বাসায় থেকে, তো এইভাবে অ্যাপ্রোচ করতে পারো। হোপ দিস হেল্পড। এন্ড দাদা, প্লিজ গো হেড উইথ your question. You have one specific question and then you wanted to talk about email. Yeah, দাদা আপনি মিউটেড। রাকিব যে কোয়েশ্চেনটা করেছিল সেটা হচ্ছে প্রফেসরের ফান্ড আছে কিনা সেটা জানার জন্য। সেক্ষেত্রে অপশন হচ্ছে আমরা যখন ইমেল করি, আমি পুরো প্রসেসটা ইমেলেই বলে দিচ্ছি। যখন এই তুমি মাঝখানে একটা কথা বলছিলা যে সেটা হচ্ছে যে প্রসপেক্টিভ মাস্টার স্টুডেন্টস বা এরকম একটা আর কি। তো এরকম হেডলাইন যখন বা সাবজেক্ট লাইন দিয়ে যখন আমরা ইমেল করব, তখন বেসিক্যালি অনেকেই কোয়েশ্চেন করে যে ইমেলে আমরা কি জিনিসগুলো ইনক্লুড করব। তা আসলে ইমেলে এত বড় ইমেল পড়ার ওদের সময় নেই। সাধারণত প্রফেসরদের কাছে দে আর গেটিং থাউজেন্ডস অফ ইমেলস, সো দে ডোন্ট হ্যাভ মাচ টাইম টু লুক ওভার অল দ্য ইমেলস। So that's why you just need to put something like that, your credentials, like okay, 1-2 lines, I'm from the department blah blah blah, 2 or 3 lines. Then the thing is that your credentials step by step, like আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে my credentials are below, like my result, honors masters, GRE, IELTS and work experience. And you can just
অ্যাটাচড এন্ড সিভি। এখন সিভি তাদের দেখা না দেখা তাদের বিষয়, কিন্তু তুমি যেটা করছো তোমার স্কিল বা তোমার হচ্ছে ক্রেডেনশিয়াল গুলো তুমি হাইলাইট করে ওদেরকে দিয়ে দিছো। তখন প্রফেসর যেটা দেবে, প্রফেসর দেখবে যে তোমার জিনিস কি আছে। এখন তোমার স্কিল দেখার পরে সে যদি মনে হয় তুমি নিচে লিখে দিলা দ্য এভরিথিং ইজ ডিটেল ইন মাই সিভি, তখন প্রফেসর যদি তোমার ওই ইমেল দেখে যদি পছন্দ হয় তখন সে এটা তোমার সিভিটা খুলে দেখবে। হ্যাঁ, লাস্টে যে জিনিসটা তুমি লিখে দিতে পারবা যে কুড ইউ প্লিজ লেট মি নো অ্যাবাউট দ্য admission probability and funding probability, something like that. তখন যখন প্রফেসর দেখবে যে না, তখন প্রফেসর উত্তর দুইটাই দিয়ে দিবে। কিছু প্রফেসর আছে জেনারেল ইমেল করে দেয়, তো যখন জেনারেল ইমেল করে দেয় তখন তুমি তাকে আরেকটা ইমেল করার সুযোগ করে দিবে যে ক্যান ইউ আর কুড ইউ প্লিজ লেট মি নো অ্যাবাউট দ্য ফান্ডিং গেটিং ফান্ডিং প্রবাবিলিটি বা এরকম কোনো কিছু, তখন প্রফেসর তোমাকে এটা বলে দিবে। সো বেসিক্যালি যেটা হয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রফেসরকে যখন ফান্ডিং এর ব্যাপারটা বলেছিলাম, প্রফেসর হ্যাঁ আমি তো দুইটা স্কলারশিপ পেয়েছিলাম, একটা হচ্ছে ইউনিভার্সিটি ফেলোশিপ আর একটা হচ্ছে প্রফেসর তার প্রজেক্টে কাজ করার জন্য রিসার্চেন্টশিপ। সো রিসার্চেন্টশিপের জবটা আমি মানে জবটা হচ্ছে ম্যাডাম আমাকে অনেক করে দিছে। আগে হচ্ছে ইউনিভার্সিটি ফেলোশিপ, তখন ম্যাডাম আমাকে আসলে স্কলারশিপ ব্যাপারে হচ্ছে ইউনিভার্সিটি ফেলোশিপের কথাই বলেছিল। এখন অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে ইউনিভার্সিটি ফেলোশিপটা এত ম্যাটার করে না, বাট প্রফেসর নিজের ফান্ডিং যেমন পেয়ে থাকে আর কি। সো বেসিক্যালি জাস্ট প্রফেসরকে অ্যাপ্রোচ করতে হবে যে এখানে ফান্ডিং পাওয়ার প্রবাবিলিটিটা কতটুকু আমার এই প্রোফাইলের বেসমেন্ট অনুসারে, তখন প্রফেসর তোমাকে তার ফান্ডিং বিষয়ে রিপ্লাই দিয়ে দিবে যে তার কাছে ফান্ডিং আছে কি আছে না, বা অন্য কোনো ফান্ডিং তারা বা এক্সটার্নাল স্কলারশিপ তারা প্রোভাইড করে কি করে না, তারা তোমাকে বলে দিবে। এটা হচ্ছে মূলত ফান্ডিং এর বিষয়ে প্রফেসর থেকে জানা। কারণ এটা এরকম না যে তোমার কোনো পরিচিত লোক আছে ওই প্রফেসরের কাছ থেকে এই প্রফেসরের কাছে ফান্ডিং আছে কিনা, এটা এইভাবে জানার তো কোনো অপশন নাই। অবভিয়াসলি ইউ আর স্টেইং ইন বাংলাদেশ, প্রফেসর স্টেইং ইন the respective country, so basically you have to do this emailing, and the thing is that it goes like. আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেকটা অফ দ্য রেকর্ড আমরা বলে ফেলি, কিন্তু আসলে এটা ওপেন সিক্রেট। বেসিক্যালি যারা কানাডাতে বা হাই স্টাডিতে যারাই আসে, মূলত সিটিজেনশিপের একটা ব্যাপার, এটা আমরা স্কিপ করে গেছি যে হ্যাঁ দাদা আমরা কানাডাতে গেলে সিটিজেনশিপ পাবো কিনা, বা আমেরিকাতে গেলে সিটিজেনশিপ পাবো কিনা, বা জার্মানি গেলে বা ইউরোপ গেলে সিটিজেনশিপ পাবো কিনা। আসলে বেসিক্যালি হচ্ছে সিটিজেনশিপটাও একটা প্রসেসের মতো। এখানে তুমি আসবে, পড়াশোনা শেষ করবে, এখানে একটা প্রসেস আছে, প্রসেস অনুসারে গেলেই তুমি সিটিজেনশিপ পাবা। সাধারণত কানাডাতে যারা আসে তারা কেউ যদি নিজের ইচ্ছা না চাইলে আসলে কি ফেরত যেতে, মানে যদি চায় যে আমি বাংলাদেশে বা অন্য জায়গায় তাদের নিজ দেশে ব্যাক করবো, তাহলে একমাত্র ব্যাক করবো, আদারওয়াইজ কানাডা তাকে কখনো বের করে না। কানাডা নিডস পিপল। সো এখানে ইমিগ্রেশন প্রসেসটা অতটা কঠিন না, মোটামুটি জাস্ট উই হ্যাভ টু ফলো সাম প্রসিডিউরস। সো মোটামুটি যারা নর্থ আটলান্টিক প্রভিন্স যেগুলোতে আছে, যেমন মিমে আছে, আমি আছি, ট্রাই করো যদি এদিকে আসা যায় তাহলে এখান থেকে পিআর পাওয়াটা আর একটু বেশি ইজি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আনডকুমেন্টেড বা আনঅফিসিয়াল বলা যায়, বাট দ্যাট ইজ ট্রু, এটা হচ্ছে এইসব নর্থ আটলান্টিকের 4টা প্রভিন্স আছে। একটা হচ্ছে, আমি বেসিক্যালি কানাডাতে বলছি, নিউফাউন্ডল্যান্ড, নিউ ব্রুন্সউইক, নোভা স্কোশিয়া আর হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। এই 4টা প্রভিন্সে যারা আসবে তাদের ভিসা হওয়ার প্রবাবিলিটি আর একটু বেশি থাকে। কারণ হচ্ছে এই প্রভিন্স গুলোতে তারা এখন প্রচুর লোক নিচ্ছে, আর তারা চাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের এখানে আসুক, থাকুক, কাজ করুক, তারা এটা চাচ্ছে। তো সুতরাং কেউ যদি চায় তাহলে এখানে অনেক ইউনিভার্সিটি আছে। আর যেমন মেমোরিয়াল ইউনিভার্সিটিতে কেউ মোটামুটি মাস্টার্সে মানে অ্যাটলিস্ট অ্যাডমিটেড হয়, তারা অ্যাটলিস্ট টিউশন ফিটা পাবে, এটা মোটামুটি গ্যারান্টি দেওয়া যায়। বেসিক্যালি যারা রিলিজিয়াস স্টাডিজ বা উমেন জেন্ডার স্টাডিজে যারা পড়তে আসে, আমি বা আইআরএ যারা পড়তে আসে, তাদের ব্যাপার থেকে আমি যতটুকু জানি, হ্যাঁ দে উইল গেট দ্য অ্যাটলিস্ট টিউশন ফি, যেটা ইউনিভার্সিটি সেন্ট্রাল ফেলোশিপ থেকে দিবে। এটার জন্য প্রফেসর আন্ডারে কোনো কাজ টাজ করা লাগবে না। তারপর আর এটা 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 পেয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আর আর সবচেয়ে বড় কথা আমি আগেই বলেছি যে কেউ যদি স্কলারশিপ পায় তার ভিসা পাওয়ার পসিবিলিটি মানে 200% হয়ে যায়। কারণ ওই যে একটা কথা, স্কলারশিপ পাওয়া মানে ইউনিভার্সিটি তাকে যাচ্ছে, তাহলে ভিসা অফিসার কেন সেখানে বাধা হয়ে দাঁড়াবে? তার তো ভিসা অফিসার বাধা, যেমন সঞ্জিতা মুক্তা হাঙ্গেরিতে গভর্নমেন্ট স্কলারশিপ মানে আমার মনে হয় ভিসা অফিসার পাওয়ার ক্ষমতা আছে তার ভিসা রিজেক্ট করার। করবে কেন? কারণ ভাই গভর্নমেন্ট তাকে নিচ্ছে, আমি কেন বাধা হয়ে দাঁড়াবো? ঠিক না? তো বেসিক্যালি কিছু যেমন কান্ট্রি আছে, যেমন জার্মানিতে, যদিও এখন ভিসা জার্মানিতে এখন ভিসা একটা বড় ধরনের ব্যাকলগ তৈরি হয়ে গেছে। আসলে জার্মানিতে সাধারণত ভিসা রিজেক্ট হয় না, কারণ কারণ তাদের যে ফান্ডটা সেটা আগেই পাঠায় দেয়।
আর আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফান্ড নিয়ে অনেকেরই খুব একটা মানে প্যারা থাকে যে আসলে দাদা আমার তো এত টাকা নাই, আমি কি করব, মানে আমার তো হায়ার স্টাডি করার খুব ইচ্ছা থাকে। এটা কিন্তু একটা খুবই জেনারেল কোয়েশ্চেন, এবং এটা আমি দেখা যাচ্ছে আমিও করেছি অনেক সময় অনেককে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, মানে ওই যে টাকা না থাকলে মেধা থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। টাকা আমি কানাডাতে আসার সময় কত 7-8 লাখ টাকার মতো যা হয়, তারপরও কিছু ধার দেনা করে দেখাইছিলাম। আমি আরো একটু কম দেখাইলেও পারতাম, তারপরে 7-8 লাখ টাকা, কারণ আমার মনে হয় $4-5 হাজার আমার ডিফিসিট ছিল, তাও লিভিং কস্টের জন্য। তো ক্যানাডিয়ান গভর্নমেন্ট জানে যে ছেলেটা এখানে আসবে তার একটা লিভিং কস্টের ব্যাপার হয়ে যায়, পার্ট টাইম জব এখানে অ্যাভেলেবল। পার্ট টাইম জব নিয়ে কারণ টেনশন করতেন। আমি কোয়ারেন্টাইন থেকে বের হওয়ার 5 দিন পরে পার্ট টাইম জব পাইছি। সুতরাং এগুলা কোনো এখানে ম্যাটার করে না। সো হয় মেধা থাকতে হবে না টাকা থাকতে হবে। এখন যদি দুইটার মাঝখানে যদি কেউ পড়ে যায়, তাহলে সেটা করতে হবে কি, মানে অন্য কান্ট্রি ট্রাই করতে হবে। কানাডাতে যেহেতু টিউশন ফি আছে এবং লিভিং কস্টের ব্যাপারগুলো একটু হাই, সেক্ষেত্রে অন্য কান্ট্রি তোমাকে ট্রাই করতে হবে। লাইক জার্মানিতে দেখা যাচ্ছে মোটামুটি 12-13 লাখ টাকা যদি দেখাইতে পারে, ওকে ফাইন, হি অর শি উইল গেট দ্য ভিসা, এটা মোটামুটি একটা ধরা যায়। ঠিক আছে। আর যেমন ইউএস এর ব্যাপারেও মোটামুটি সেম করে, ইউএস এ অবশ্য ফান্ডিং পাওয়া যায়, ফান্ডিং সমস্যা নাই। যেমন আমিও ইউনিভার্সিটি মায়ামি থেকে পিএইচডি ফুল ফান্ডিং অফার পাইছিলাম, তখন আমি কানাডার অলরেডি 2 সেমিস্টার শেষ করে ফেলছি। তা আমি অনেক সময় জিজ্ঞেস করছি যে আসলে আমার কি যাওয়া উচিত কিনা, তো সবাই বলছে না, কানাডাতে যাও, মাস্টার শেষ করো, যদি পরে মনে হয় আগে সিটিজেনশিপ বা পিআর পাও, তারপরে হচ্ছে মন চাইলে ইউএসএ তে পিএইচডি করতে যাও। কিন্তু আমি পরে এখন মনে হচ্ছে যে আসলে পিএইচডি টিএইচডি করার চিন্তা ভাবনা নাই, পিআর টিআর পাইয়া লেখাপড়া আসলে স্থগিত করতে চাইতেছি। দ্যাট ইজ দ্য থিং। ওকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। রাজু ভাই প্লিজ। আচ্ছা, আমি একটু জার্মানি পিআর প্রসেসটা নিয়ে বলতে চাচ্ছি আর কি। তো জার্মানদের আসলে সব সিস্টেম গুলো একটু রিগোরাস। তো এখানে ইউজারি সিস্টেমটা হচ্ছে পড়াশোনা শেষে কেউ যদি ফুল টাইম জব যদি পায়, তাহলে হচ্ছে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। একটা হচ্ছে জার্মান পিআর, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান ব্লু কার্ড। সো দুটো আলাদা জিনিস। ইউরোপিয়ান ব্লু কার্ডের জন্য ওদের একটা স্যালারি স্ট্রাকচার আছে। সো তার ইয়ারলি স্যালারি যদি ওটা মিট করে, তাহলে হচ্ছে সে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখন ওই যে দিন শেষে কথা একটাই, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ থাকলে পিআর পাওয়াটা কম্পারেটিভলি ইজি হয়ে যায়, কারণ ল্যাঙ্গুয়েজ পারলে জব পাওয়াটাও ইজি হয়ে যায়, পিআর পাওয়াটাও ইজি হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ না পারলে জব পাওয়াটা নিয়েও প্যারা খাইতে হয়, পিআর পাওয়াটাও হয়তো তখন আরো দূরের ব্যাপার। আর আমি তখন ব্লক অ্যামাউন্টটা নিয়ে আসলে আমি বলতে তখন ভুলে গেছিলাম আর কি। এখন হচ্ছে ওরা ব্লক অ্যামাউন্টের টাকাটা বাড়াইছে, বোধহয় 10,238 বা 32 ইউরো। আর সব মিলায় হচ্ছে কেউ যদি জার্মানিতে আসতে চায়, আই উড সে যে কারো কাছে যদি 12 থেকে 13 হাজার ইউরো যদি ডিপোজিট থাকে, তাহলে হচ্ছে সে এখানকার জন্য ইজিলি তার প্লেন ফেয়ার বা আবজাব কেনাকাটা সবকিছুই সে খুব সম্ভবত মিট করতে পারবে। আর ব্লক অ্যামাউন্টটা হচ্ছে এটা প্রতি মান্থলি তাকে রিটার্ন দেওয়া হয় আর কি। তো আমি এখানে অনেক লোকজনকে দেখছি, ইনফ্যাক্ট আমি নিজেও ওই ক্যাটাগরির মধ্যেই পড়ি, যে লোন করে আসে, লোন করে আসার পরে এখানে পার্ট টাইম জব করে খুব আরামসে নিজের খরচটাও উঠে, প্লাস ব্লক অ্যামাউন্টের টাকাটাও তখন নিজে দেশে পাঠাইতে পারে, কারণ যেহেতু সে পার্ট টাইম জব করতেছে, তো তার লিভিং কস্টটা উঠে যাচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জানুয়ারির 22 তারিখ ইনশাল্লাহ দেশে যাব। তো 23 তারিখের মধ্যে দেশে থাকবো আর কি। তো এর মধ্যে কেউ যদি মিট আপ করতে চায়, আমি ফেসবুকে অ্যাভেলেবল আছে, আমাকে জানাই দেয়, সমস্যা হবে না, আমি তখন দেখা করতে পারবো। এই আর কি। থ্যাংকস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। Akash, you wanted to talk to our panelists. Please go ahead. Thank you, Apu, for this session. আপু, আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি আপনার কাছে, যে যারা আমরা আপনার ফিল্ড চেঞ্জ করতে চাচ্ছি, লাইক আমি যদি পার্সোনালি বলি, আমার ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, ইকোনমিক্স নিয়ে, দেন আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেই হিসেবে আপনার ব্যাচেলর মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও চিন্তা ভাবনা ছিল। তো আমি যদি জাস্ট মানে আপনার ব্যাচেলর করার পরে কোনো বাংলাদেশে কোনো মাস্টার্স না করে যদি আমি কানাডাতে আসতে চাই, আমি লাইক পার্টিকুলারলি আমি আপনার ডিপার্টমেন্টের কথাই বলি, ডালহাউসিতে যদি আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে চাই, শুধুমাত্র আমার ব্যাচেলর শেষ করে, তাহলে আমার কিরকম ভাবে আগানো উচিত? আর আপু, ডালহাউসিতে যদি আমি আপনার ফান্ডিং না পাই, তাহলে ডেভেলপমেন্ট স্টাডিজে আমার মাস্টার্স করতে, থিসিস মাস্টার্স করতে কত খরচ হতে পারে? এই হইলো বিষয়টা আপু। আর আপু, আরেকটা আপনার কাছে কাইন্ডলি, মানে আমার একটা ছিল যে আপনার আইএলটিএস স্কোরটা এবং আইএলটিএস এর প্রিপারেশনের ব্যাপারে কোনো কোচিং করব, নাকি আমরা শুধুমাত্র আপনার ক্যামব্রিজ 1 to 16 or 8 to 16 মানে নিজে নিজে প্র্যাকটিস করব?
এইগুলো নিয়ে একটু আপু আপনার কাছে আমার জানার ছিল। এন্ড আপু কাইন্ডলি আপনি কি একটু কেয়ার বাংলাদেশ সম্পর্কে বলতে পারবেন যে ওইখানে আমি যেহেতু মাত্র আপনার থার্ড সেমিস্টারে আছি, তো কেয়ার বাংলাদেশ আমার কাজ করার সুযোগ আছে কিনা আপু? আমি আপনার প্রোফাইল অনেক ঘাটছি আপু, লাইক ওই কেয়ার। হুম। তো এখানে কাজ করার কোনো সুযোগ আছে কিনা, যে কোনো বিষয় যেটা আমার আপনার লাইক ইন ফিউচার সুযোগ আপনার মানে আমাকে হেল্প করবে যে কানাডাতে আসার জন্য। এই হলো আপু আমার আপনার কাছে কোশ্চেন গুলো। আর আমার প্রসেনজিৎ দাদার কাছে আমার প্রশ্নটা হলো যে নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে আমরা অনেক ধরনের মিথ শুনি অ্যাকচুয়ালি, যে নিউ ফাউন্ডল্যান্ডে ৯ মাস বরফ থাকে, আর ওইখানকার ওয়েদারটা অনেক বেশি আপনার রাফ। আটলান্টিকের বাতাস অ্যাকচুয়ালি ধাক্কা ধাক্কা দিয়ে ফালায় দেয় মানুষকে। অ্যান্ড ওই মানে প্রভিন্সটাতে নাকি একটু সমস্যা আছে, এই জন্যই আপনার মানে জব পাওয়ার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কিছু সমস্যা আছে, এই জন্য নাকি ওরা আপনার ফান্ডিংটা খুব ইজিলি দিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি মিথ মনে হয় আমার কাছে। আমি নিজে কিছু আপনার রিসার্চ করেছিলাম, তো আমার সাথে অ্যাকচুয়ালি মানে এই মিথগুলোর সাথে অ্যাকচুয়ালি কোনো কিছুই আর কি মিট করে না আমার রিসার্চের সাথে বা আমার স্টাডির সাথে। তো আমি দাদার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম বিষয়টা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ আ লট অফ কোয়েশ্চেন। দাদা আপনি শেষ করেন, তারপরে আমি বলবো। আসলে নিউফাউন্ডল্যান্ডে একটা কথা আছে, যখন মানে এখানে সিনিয়ররা বলে যে ডোন্ট ট্রাস্ট ইউর ওয়েদার। নিউফাউন্ডল্যান্ডের ওয়েদার খুব র্যাপিডলি চেঞ্জ হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমাকে যেহেতু ছোট ভাই তুমি করে বলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোমার জগন্নাথ হলের প্রায় আমরা 7 জন শুধু নিউফাউন্ডল্যান্ডে শুধু জগন্নাথ হল থেকে আছি আমাদের মেমোরিয়াল ভার্সিটিতে। আর সেকেন্ডলি যে ব্যাপারটা, পুরা নর্থ আমেরিকাতে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বাংলাদেশি কমিউনিটি হচ্ছে নিউফাউন্ডল্যান্ডে। এত বাংলাদেশি এই নর্থ আমেরিকার কোন ভার্সিটিতে নাই। যেমন ডালহৌসিতে যদি হিসাব করা যায় সর্বোচ্চ কতজন হবে, 70 থেকে 80 জন হবে বাংলাদেশি, বা 100। আর আমাদের এখানে মিনিমাম 2 থেকে 3 হাজার স্টুডেন্ট, মানে এখন রানিং সর্বোচ্চ প্রায় কম করে হলো 400 থেকে 500 রানিং বাংলাদেশি স্টুডেন্ট আছে মেমোরিয়ালে। ঠিক আছে, তো সুতরাং তোমার বুঝতে হবে যে কি পরিমাণ বাংলাদেশি এখানে আসে। আর ওয়েদারের যে ব্যাপারটা হচ্ছে, না এটা ভুল কথা, 9 মাস বরফ থাকে ব্যাপারটা তা না, কিন্তু বরফ থাকে হচ্ছে 4 মাসের মতো। আর ঠান্ডা ভাবটা হচ্ছে বাকি 3-4 মাস ঠান্ডা ভাবটা থাকে, আর বাকি সময়টা সামার থাকে। কিন্তু সামার হলো ওই যে বললাম তো, ডোন্ট ট্রাস্ট ইউর ওয়েদার। দেখা যাচ্ছে এখানে অনেকে যখন বের হয় তখন হালকা একটু গরম পোশাক বের হয়, বা একটা ব্যাগ কাঁধে নিয়ে বের হয়, যদি একটু ঠান্ডা লাগে তখন পরে ফেলে। আর আমরা যেহেতু এখানে সার্ভাইভ করতে পারছি, তো সুতরাং অন্য কেউ যে সার্ভাইভ করতে পারবে না ব্যাপারটা তা না। আর জবের ব্যাপারটা হচ্ছে যেটা, পড়াশোনা শেষ করার পরে পুরো হোল কানাডাতে তোমার হচ্ছে জবের অবিলিটি। তোমার যদি ভালো জব তুমি অন্য জায়গাতে চলে পাও, ইউ ক্যান সুইচ, নো প্রবলেম, তোমাকে কেউ ধরে রাখবে না। আর নিউফাউন্ডল্যান্ডের মানে যারা আসে, যেমন অনেকেই, হ্যাঁ, নিউফাউন্ডল্যান্ড হচ্ছে একটা গ্রোয়িং সিটি বা গ্রোয়িং স্টেট, এবং সেন্ট জনস একটা গ্রোয়িং ক্যাপিটাল। এটা টরন্টো বা হচ্ছে ভ্যাঙ্কুভারের মতো বা ক্যালগেরির মতো এত, বা মন্ট্রিলের মতো এত পরিমাণ ডাইভার্স না, বা এত পরিমাণ ডেভেলপড না, এটা আমাদের স্বীকার করতে হচ্ছে। এখন ওইখানে যে পরিমাণ জব অ্যাভেলেবিলিটি থাকবে, এখানে যে সেম জব অ্যাভেলেবিলিটি থাকবে ব্যাপারটা এরকম না। ঢাকাতে যে পরিমাণ জব আছে, নিশ্চয়ই কুমিল্লাতে এত জব নাই, রাইট? সো ব্যাপারটা অনেকটা এরকম। তো এখানে অনেকে পড়াশোনা শেষ করার পরে তাদের জব তো পুরো হোল কানাডাতেই হচ্ছে ইয়ে থাকে, তখন তারা সেখানে সুইচ করতে পারবে। ইটস টোটালি বিলংস টু দ্য অ্যাপ্লিক্যান্ট, নাথিং টু এনি প্রভিন্সিয়াল সিস্টেম। আর অনেকে এখানে থেকে যায় কারণ হচ্ছে এখানে পিআর প্রসেসটা একটু ভালো। তো দেখা যাচ্ছে আমিও দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করার পর একটু 1 বছর 1.5 বছর ট্রাই করবো এখানে, পিআরটা ম্যানেজ করার পরে দেন ওকে ইউ ক্যান সুইচ, নো প্রবলেম। দ্যাট ইজ দ্য থিং। আর ওয়েদার নিয়ে টেনশন করে না, কারণ আলবার্টাতে তুমি যদি যাও সেখানে হচ্ছে কিনা -40 ডিগ্রি হয় শীতে, আমাদের এখানে হচ্ছে -15 হয়। হ্যাঁ, আটলান্টিকের কিছু বাতাস থাকবেই, এটা অবশ্য তোমার শরীরের জন্য আরো ভালো, কারণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে আমাদের সিটি অনেক ভালো পজিশনে আছে। তো সুতরাং যার যার ব্যাপার আর কি। ভাই কি মাথায় এমন বরফ দিয়ে বসে আছেন নাকি ভাই? রিসার্চে যে প্যারা চলতেছে, প্রফেসর যে প্যারা দিচ্ছে, মনে হচ্ছে কদিন পরে এই বরফে মাথা দিয়ে ঘুরে, তারপরে বরফ গলে যাবে, এই অবস্থা। রাজু ভাইয়াকে একটা থ্যাংক ইউ দিতে চাই, ভাইয়া অনেক সুন্দর একটা অ্যান্সার লিখে দিছে আইএলটিএস এর জন্য। ভাইয়া কিছু বলতে চাচ্ছেন এটার বিষয়ে, অর শুড আই রিড আউট দ্য কমেন্ট? আচ্ছা, এখানে যেটা কমেন্ট লিখছে ওটাই রিড আউট করতেছি বাংলায় আর কি। তো কারো যদি ভালো গ্রামাটিক্যাল আর ভোকাবুলারি ব্যাকগ্রাউন্ড থাকে, কোচিং এ যাওয়াটা একটা ওয়েস্ট অফ মানি। কারণ কোচিং এর মধ্যে এমন কোনো হাতি ঘোড়া শেখায় না। কোচিং এর মধ্যে খালি কিছু টেকনিক শেখা দেয়, এবং ওইখানে কোনো গ্রামার, কোনো ভোকাব টোকাব কিচ্ছু শেখাবে না সেখানে।
সো সবচেয়ে বেস্ট হচ্ছে যে ক্যামব্রিজের 8 থেকে 16টা খুব রিগোরাসলি প্র্যাকটিস করা, এবং ব্রিটিশ কাউন্সিলের 3টা বই আছে, ওটা ক্যামব্রিজের চাইতেও বেশি কঠিন মনে হয়েছে আমার কাছে, আমি বইগুলোর নাম ভুলে গেছি। ওগুলা প্র্যাকটিস করা। আর ইউজুয়ালি হচ্ছে আমি মোস্ট অফ দ্য টাইম দেখছি যে যে রাইটিং এর ক্ষেত্রে একটু প্যারা খেতে হয়, কারণ রাইটিং এ প্রথমে চার্ট মার্ক থাকে, এগুলো একটু ঠিকমতো ব্যাখ্যা করা, আর 2 নম্বরে আর্গুমেন্টেটিভ একটা পার্ট থাকে আর কি। তো আমার আমার ক্ষেত্রে হচ্ছে মেন্টরস এর রাইটিং এর বইটা খুব হেল্প করছিল, কারণ ওখানে হচ্ছে কিভাবে কি টাইপের ওয়ার্ডস গুলো ইউজ করতে হয়, কিভাবে আর্গুমেন্টস গুলো সাজাতে হয়। সো ওটাই ইয়া হয়েছিল আর কি। আর মক টেস্টে মেন্টরস এ মক টেস্ট আমার কাছে বেস্ট এই জন্য মনে হয়েছে, মেন্টরস এ মকে কেউ যদি 6.5 পায়, তার মানে বুঝতে হবে সে ফাইনালে গিয়ে 7 to 7.5 পাবে। আর মেন্টরস এ স্পিকিং এ মক টেস্টে গিয়ে বিশেষ করে কলা বাগানেরটা, এখানে কিন্তু সবাই ডিপ্রেস হয়ে যাবে, কারণ ওরা 5-এর উপরে দিবেই না, 5-এর উপরে তারা দিবেই না, তারা যত যেটাই হোক। কিন্তু আমি আমি ফাইনালে গিয়ে আমি 7.5 পেয়ে বসে আছি। তো মেন্টরস এ মক টেস্টটা পার্টিসিপেট করা সবচেয়ে বেস্ট। আর আমার পার্সোনালি হচ্ছে স্পিকিং এ খুব জড়তা ছিল, তো মেন্টরস এর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ক্লাব আছে, ওখানে সকাল 10টা থেকে মনে হয় বিকাল 7টা, সন্ধ্যা 7টা পর্যন্ত যাই হয় সব ইংলিশে হয়। তো আমি ওখানে 2 মাস, 1-1.5 মাসের মতো ছিলাম বোধ হয়। তো ওখানে থাকাতে আমার স্পিকিং এর জড়তাটা অনেক কেটে গেছিল। এই আর কি আইএলটিএস এর জন্য আমার পার্সোনাল সাজেশন এগুলাই। Thank you so much, Bhaiya. I mean, it reflects every one of my advices as well regarding IELTS. আমার নিজের IELTS এর স্কোর যদি আমি বলি, আমি 7.5 পাইছিলাম ওভারঅল, রাইটিং এ খারাপ করছিলাম 6.5, রিডিং এ 7.5, স্পিকিং এ 8, আর হচ্ছে গিয়ে আরেকটা কি করে, আরেকটা জানি কি, লিসনিং এ 7.5 পেয়েছিলাম। তো ইয়েস, আইএলটিএস স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া যেমন বললো, বাকি সেম অ্যাডভাইস ফ্রম মাই এন্ড অ্যাজ ওয়েল। আইএলটিএস এর জন্য আমি বাইরে কোথাও কোচিং করে নাই, আমি সারা জীবন ইংলিশ গল্পের বই পড়ি। আমাকে কোনায় দেখলে দেখবা এক কোনায় বসে মোবাইলের ভিতরে ঢুকে বসে আছি, কারণ আমি ইংলিশ গল্পের বই পড়তেছি। সো আমি পড়ে পড়ে শিখছি। আই ক্যান নট লাইক গিভ ইউ মন গড়া অ্যাডভাইস যে কি মানে কিভাবে কি করতে হবে, কারণ আমি ট্রেডিশনাল ওয়েতে ইংরেজি শিখি নাই, আমি বই পড়ে পড়ে ইংরেজি শিখছি। সো আই স্টিল স্টাডি ইংলিশ লিটারেচার, সো সেভাবে আমি শিখছি। সো এই বিষয়ে আমার বেশি অ্যাডভাইস দেওয়ার কিছু নাই। তবে যদি আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে কখনো যদি দেখো যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনেক হাই, তোমার সাথে ম্যাচ করতেছে না, কিন্তু তুমি কনফিডেন্ট ইন ইয়োর সেলফ, তাইলে ডু অ্যাপ্লাই। লাইক ইন মাই ডালহাউজিস কেস যেটা হয়েছে, ওদের ডিপার্টমেন্টের যে ব্রোশর, ওটার মধ্যে কিন্তু লেখা আছে যে 3.75 অ্যাবভ ওরা সিজিপিএ চাচ্ছে, কিন্তু আমার সিজিপিএ 3.57 ছিল মাস্টার্স এ, আর অনার্স ছিল 3.5। কিন্তু মানে ওখানে আমি মানে অ্যাপ্লাই করতাম না, কিন্তু আমি ওদের অ্যাডমিশনের যে টাকাটা ওইটা দিয়ে ফেলছিলাম। তো ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, গ্রাজুয়েট অ্যাডমিনিস্ট্রেটর, উনি আমাকে বলছিল যে তুমি ইচ্ছা করলে অ্যাপ্লাই নাও করতে পারো, এখানে আর দেখো আরো ভালো ভালো স্কুল আছে, এই স্কুলগুলোতে তুমি অ্যাপ্লাই করো। তো আমি মানে যেহেতু টাকা অলরেডি দিয়ে ফেলছি, আমি মানে একটা রিস্ক নিয়েই ফেলছি যে যা হয় কপালে, আল্লাহ যা দেয়। কিন্তু মানে দ্যাট রিস্ক টুক ফ্লাইট, মানে এইখানেই আমি আসছি। যদি আমি অ্যাপ্লাই না করতাম, যদি আমি নিজের উপরে বিশ্বাস করে অ্যাপ্লাই না করতাম, নিজের প্রোফাইলের উপরে বিশ্বাস করে যদি আমি ওর কথা শুনতাম, সে কিন্তু আমাকে বলছে, ডিসকারেজ করছে যে তুমি অ্যাপ্লাই করো না, আমরা তো এইরকম ছাড়া নেই না। তো আমি বলছি, আমার নিজের উপরে নিজে কনফিডেন্স ছিল যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আমার পাবলিকেশন আছে, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, আমার খালি সিজিপিএটা নাই, ওটা তোমরা একটু কনসিডার করবা কিনা। তো আমি ওর উপরে বিশ্বাস না করে আমি নিজের উপর বিশ্বাস করছি, এবং করে আমি অ্যাপ্লাই করছি। সো দ্যাট টোটালি পেড অফ। অ্যান্ড তোমাদেরকে এটা বলতেছি এই কারণে যে যদি কোথাও দেখে রিকোয়ারমেন্ট দেখে মনে হয় আল্লাহ আমার তো ম্যাচ হইতেছে না, আমি অ্যাপ্লাই করবো না, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। অ্যাপ্লাই, দেখা যাবে যে তুমি জানো না তোমার কম্পিটিটর কারা, সো ইউ নেভার নো, ইউ শুড অলওয়েজ অ্যাপ্লাই। ইফ ইউ হ্যাভ দ্য মানি ইউ শুড অ্যাপ্লাই, এবং পরে দেখা যাবে যে কি হয়। আর উইথ সাবজেক্ট চেঞ্জ, I would say work experience ছাড়াই নাথিং টক্স। সো মানে একদম সঙ্গে সঙ্গে যে আসতে পারবা এটা আমি বলবো না। মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার, তোমাকে দেখাইতে হবে যে আমি যদিও পড়ছি ওখানে, কিন্তু আমি এইখানেই যেহেতু কাজ করতে চাই, নেক্সট ডিগ্রিতে আমি এইখানে নিব। যেমন আমি যেটা বলতেছিলাম, আমি কিন্তু ভলেন্টিয়ারিং করা শুরু করছি থার্ড ইয়ারে থাকতে। সো আই ভলেন্টিয়ার্ড ইন মেনি INGOs and NGOs. সো মানে আমার যেহেতু কেউ পরিচিত ছিল না, তো আমাকে একদম বটম অফ দ্য ল্যাডার থেকেই শুরু করতে হয়েছে।
সো আই ভলেন্টিয়ার, যেখানে ওদের ফেসবুক পেজ গুলো লাইক দিয়ে রাখবা, দেখবা ওরা মাঝে মধ্যে ভলেন্টিয়ার চায়। অথবা কানেকশন তৈরি করো লিঙ্কডইনে অথবা ফেসবুকে, যে ওখানে কারা কাজ করে, ফাইন্ড দেম আউট, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ফলো করো। তারা কিন্তু ইনফরমেশন শেয়ার করে। তারা যখন মানে কোন একটা সার্কুলার হয় অথবা ওয়েবসাইটে এই সার্কুলার গুলো পাওয়া যায়, ওগুলো খুঁজে খুঁজে অ্যাপ্লাই করতে হবে। এটা ছাড়া আর কোনো মানে আসলে সাবজেক্ট চেঞ্জ করতে হলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছু আর কি কাজে দিবে না। সো এই জন্যই আমি 2 বছর কাজ করছি। কাজ করে যখন আমার মনে হয়েছে যে ইয়েস আই ক্যান এখন, তখন আমি সাবজেক্ট চেঞ্জ করছি। আর হচ্ছে তাও কিন্তু আমাকে 4টে ইউনিভার্সিটি রিজেক্ট করছে। এরাও রিজেক্ট করতে পারতো, জানি না কেন নিছে। তবে মানে এই যে নিছে এটাতে আলহামদুলিল্লাহ, কিন্তু এরাও রিজেক্ট করতে পারতো। সো দেয়ার ইজ অলওয়েজ দিস রিস্ক। তো তোমাকে দেখাইতে হবে যে একটা কনসিস্টেন্ট ওয়ার্ক রেকর্ড, যে আমি এখান থেকে কাজ করছি 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 করছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড, তাও কিন্তু আমি এখানে কাজ করছি, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং মোর। সো এটাই তোমার সেলিং পয়েন্ট। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট কেয়ার, কেয়ারের একটা হচ্ছে কি নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, ব্যাগ বাংলাদেশ অ্যাসেসমেন্ট সামথিং, আমি ভুলে গেছি। তো ওইখানে জয়েন করতে পারো। ওরা হচ্ছে বিভিন্ন সার্কুলার, অথবা একটা ফেসবুক গ্রুপই আছে, ডেসপারেটলি সিকিং ডেভেলপমেন্ট এক্সপার্টস। আমি যেটা বললাম আর কি, আমি একজন ফেসবুক ফ্রিক, আমি সারাদিন ফেসবুকে থাকি। সো আমি ফেসবুক থেকেই বেস্ট অফ দ্য বেস্ট ইনফরমেশন পাইছি। তারপরে হচ্ছে গিয়ে একটা গ্রুপ আছে বাংলাদেশের আইএলটিএস প্রিপারেশন বাংলাদেশ, একটা গ্রুপ আছে। ওই গ্রুপে যে এত সুন্দর সুন্দর মানে রিসোর্সেস আছে, যেগুলো হচ্ছে গিয়ে যে লিজের কতগুলো, মিস লিজের আইএলটিএস এর কিছু আছে, বুকস আছে, ভিডিও আছে, ওগুলা কিন্তু সাবস্ক্রিপশন বেসিসে, কিন্তু ওইগুলা কিন্তু ফ্রিতে পাওয়া যায় ওই গ্রুপটাতে। তো এগুলো একটু খুঁজে খুঁজে বের করে নিজে নিজে পড়তে হবে আর কি, নিজেকে নিজে টাইম দিতে হবে। দ্য গোল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর নাও, এটার জন্য একটু 1 বছর খাটবা, মাথার চুল একটু কমে যাবে, কিন্তু ইউ হ্যাভ টাইম। সো মানে ওইটাই মানে ধরে রাখতে হবে আর কি। আর ডিড আই অ্যাড্রেস অল অফ ইউর কোয়েশ্চেনস ভাইয়া? অর Yeah, I think so. আপু আমার একটা জিনিস জানার ছিল। ইয়েস, ও রাইট, ডালহাউসিতে যদি তুমি আসতে চাও আমার ডিপার্টমেন্টে পড়তে, তুমি আসতে পারবা না, কারণ আমার ডিপার্টমেন্টে ফান্ডিং ছাড়া কাউকে অ্যাডমিশন দেয় না। আমার ডিপার্টমেন্টে 5 জন স্টুডেন্ট আমরা, এবং আমরা 5 জন স্টুডেন্টের 5 জনই ফুললি ফান্ডেড। আমাদের ডিপার্টমেন্টে বাইরের কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হয় না, মানে সেলফ ফান্ডে। আমি হচ্ছে গিয়ে এবছর একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু ওয়াজ ইনভাইটেড, এবং আমার পিয়ার্স 4 জনই ক্যানেডিয়ান। সো আমার ডিপার্টমেন্টটা একটু হার্ড নাট টু ক্র্যাক। সো মানে ইটস নট ডিসকারেজমেন্ট, জাস্ট টেলিং ইউ ওয়্যার দ্য বার ইজ সেট। ওই যে বললাম, আমি কিন্তু ডিসকারেজ হয়ে অ্যাপ্লাই নাও করতে পারতাম, কিন্তু দে লেট মি ইন। সো মানে there is a fine balance where you need to like gauge yourself where you are and take chances, এটাই। yes, আমার ডিপার্টমেন্টে একটু এনাল, ওরা ফান্ড ছাড়া কাউকে অ্যাপ্লাই মানে দিবে না। সো এটা একটু প্রবলেম। জি ভাইয়া এখানে বলো। একটা কথা আছে যেটা অনেকে মানে মিস করে, সেটা হচ্ছে মাস্টার্স কিন্তু 2 রকমের, একটা হচ্ছে কোর্স ওয়ার্ক আর একটা হচ্ছে থিসিস। কোর্স ওয়ার্ক হচ্ছে নিজের টাকায় পড়তে আসা যায়, এবং পরবর্তীতে যদি কোনো আরএ বা টিএ অপরচুনিটি, আরএ মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আর টিএ মানে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটা যদি কোনো প্রফেসর আন্ডারে থাকে তখন প্রফেসর তাকে দেয়, যদি কারণ কোর্স ওয়ার্কে একটা প্রজেক্ট করতে হয় যেটা একজন প্রফেসর আন্ডারে করতে হয়। আর থিসিস বেড সাধারণত ফান্ডিং প্রোগ্রামই হয়ে থাকে, যেটা আসলে নিজের টাকাটা পড়তে হয় না। এর জন্য ওইখানে হচ্ছে ওই থিসিস বেড প্রোগ্রামে আসতে হলে তোমার নিজের কিছু থাকতে হবে। শুধু একমাত্র ইউএসএ কিছু ব্যাপার আছে যেখানে ওই জিআরই স্কোরটা ভালো থাকলে দেখা যাচ্ছে ওরা মানে অনার্স শেষ করার সাথে সাথে স্টুডেন্ট গুলাকে নিয়ে আসে। কিন্তু মূলত কোর্স ওয়ার্কে তুমি আসতে পারবা টাকা পয়সা দিয়ে, কিছু ডেভেলপমেন্ট স্টাডিজ রিলেটেড প্রোগ্রামে আসতে পারবা, যেমন ম্যানিটোবাতেও আছে। আর যদি থিসিস বেসড হলে আমি মনে হয় না ক্লিন স্টুডেন্ট পারবে এখানে, কারণ তার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা হচ্ছে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স তুমি যেটা বলেছো। মোট কথা হচ্ছে তার ওই রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স মাস্ট থাকতে হবে, যেটা তাকে ভ্যালু ক্রিয়েট করে, এছাড়া সম্ভব। রাজু ভাই। সাবজেক্ট চেঞ্জটা নিয়ে হচ্ছে যে এটা মোটিভেশন লেটারে সাবজেক্ট চেঞ্জের কথাটা এমন ভাবে মেনশন করতে হয়েছে, আমি অনার্স মাস্টার্সে এমন কিছু কোর্সেস পড়ছি
কিংবা আমার মনোগ্রাফটা এমন একটা টপিকে ছিল যেটা হচ্ছে আমার এই সাবজেক্ট চেঞ্জের ডিপার্টমেন্টের সাথে রিলেভেন্ট। লেটস সে হচ্ছে আমি যেমন ডেমোক্রেসি নিয়ে পড়ার সময়, আই মিন অ্যাপ্লাই করার সময় আর কি, আমি হচ্ছে মোটিভেশন লেটারে এভাবে সাজাইছিলাম যে আমাদের ফোর্থ ইয়ারে বোধহয় একটা কোর্স ছিল পিস এন্ড কনফ্লিক্ট রিলেটেড, আমি কোর্সটার নাম ভুলে গেছি। তারপরে হচ্ছে থার্ড ইয়ারও ওই রিলেটেড একটা কোর্স ছিল, মাস্টার্সে হচ্ছে পলিটিক্স রিলেটেড কোর্স ছিল, আমার থিসিসও ছিল হচ্ছে এই রিলেটেড। তা আমি তখন হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে স্পেসিফিক্যালি মেনশন করেছে কোর্সের নাম সহ, থিসিসের নাম সহ, এবং আমার থিসিসের ফাইন্ডিংটা কি ছিল ওটা সহ, যে যাতে করে হচ্ছে যখন অ্যাডমিশন কমিটি ওরা যখন এই মোটিভেশন লেটারটা পড়বে তারা তখন বুঝতে পারে যে না, সে হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্ট থেকে আসলেও সে হচ্ছে এখানে পড়ার তার আগ্রহ আছে, তার প্রিভিয়াস কিছু নলেজ আছে। তো এই জন্যই আর কি। নট অনলি শুধুমাত্র এটা যে আমি পিস এন্ড কনফ্লিক্টে অ্যাপ্লাই করার সময় ওখানে তো আমার মোটিভেশন লেটার লিখতে হয়েছে মানে 5 পেজের। খালি খালি এটাই দেখা গেছে ধর্ম কিভাবে মারামারি ঘটাইছে, এটা নিয়ে ব্যাখ্যা করতে করতে জীবন শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে ইউরোপিয়ান স্টাডিজে হচ্ছে আমি এটা দেখাইছিলাম যে আমাদের যে হিস্টোরিক্যাল যে কোর্সেস গুলো ছিল, যেমন ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে একটা কোর্স ছিল আর কি, ইসলামিক হিস্ট্রি নিয়ে কোর্স ছিল, তো আমি ওগুলো হচ্ছে কানেক্ট করে দেখাই দিছিলাম। আর আইএলস হচ্ছে আমি আরেকটা কথা মেনশন করতে ভুলে গেছিলাম, স্পিকিং পার্ট 2 এর মধ্যে এমন খুব আজেব আজেব সব টপিক দেয়, যেমন ফেভারিট এনিমেল, ফেভারিট ক্যামেরা, কি সব ফালতু ফালতু টপিক, এগুলো নিয়ে তো 1-2 লাইনে বেশি মাথায়ও আসে না। তো এটা নিয়ে ট্রিক্সটা হচ্ছে যে আইএলস এর টপিক 2টা নিয়ে এই স্পিকিং এর এই পার্ট 2টা নিয়ে টপিক গুলা এটা ইন্টারনেটে পাওয়া যায়। কিরকম ভাবে পাওয়া যায়, লেটস সে হচ্ছে তোমরা ধরো এক্সাম দিবা হচ্ছে জুনে, তাহলে হচ্ছে সার্চ মারো যে আইএলস জুন 2022 বা 2023 স্পিকিং টপিকস পাওয়া যায়, এবং পিডিএফ সহ পাওয়া যায় মাক্কার আইএলটিএস না কি নাম জানি। তা আমি হচ্ছে একবারে ওই কি পয়েন্ট গুলো মুখস্থ করে গেছিলাম। কেমন সব টপিক, ইওর ফেভারিট বেস্ট ফ্রেন্ড, তো এগুলো নিয়ে তো 1-2 লাইনে বেশি তো বলাও মুশকিল, মানে ওইরকম একটা ক্রাঞ্চি মোমেন্টে। তো আমি ওগুলা ভালো করে প্র্যাকটিস করে গেছিলাম, ওখান থেকে চলে আসছিল আর কি। হ্যাঁ, তো এই আর কি, এটাই বলার ছিল। থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু মুক্তা আচ্ছা, আপুর কাছে জানতে আমি চাচ্ছিলাম। ইয়েস। হচ্ছে কি আর্টস নিয়ে একটা কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে আমার রাজু ভাই যেটা বলতেছিল যে আমার খুবই জড়তা ছিল, মানে আমাদের কিন্তু মানে প্রেজেন্টেশন এসবের স্কিলটা ডেভেলপ হয় না তেমন একটা আমাদের এই অনার্স মাস্টার্স লেভেলে। তো আমরা ইংলিশটা জানলেও, গ্রামারটা ঠিকভাবে জানলেও অ্যাপ্লাই করতে পারি না, স্পিকিং এ আমাদের জড়তাটা থেকে যায়। যেমন আমি রাইটিং এ ভালো ছিলাম, বাট আমার স্পিকিং এ অনেক প্রবলেম হচ্ছিল, কারণ মানুষের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব এই জিনিসগুলোতে একটা জড়তা ছিল। তো আমি তখন শুরু করলাম, একটা অ্যাপস আছে, স্পিকলার নামে একটা অ্যাপস আছে। আমি ওইটাতে কল দিয়ে দিয়ে মানুষের সাথে কথা বলতাম, আননোন মানুষদের সাথে ইংলিশে কথা বলতাম। তো এইটা আমাকে অনেক হেল্প করছে। অনেকেরই মানে প্র্যাকটিস করার কেউ থাকে না বা জড়তা কাজ করে নিজের মানুষদের সাথে প্র্যাকটিস করতে বা ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করতে। তো সেই ক্ষেত্রে আননোন মানুষদের সাথে প্র্যাকটিস করলে হয় কি নিজের জড়তাগুলা কেটে যায়। তো আমি তখন ওই অ্যাপসটা ইউজ করতাম, একা একা কথা বলতাম মানুষদের সাথে। তখন মাঝে মধ্যে মনে হইতো আরে আমি তো ওর থেকে ভালো বলতেছি। তখন নিজের মধ্যে আবার একটু কনফিডেন্সটা বেড়ে যেত। তো এইভাবে করে হচ্ছে প্র্যাকটিস করতাম। আর কোচিং এর ক্ষেত্রে বলবো, আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম, সেটা হচ্ছে সেন্ট জোন্স টিউটোরিয়াল। এটা হচ্ছে লালমাটিয়াতে। এটা যদি আমি বলি যে আইএলটিএস এর জন্য যাদের গ্রামাটিক্যাল প্রবলেমস আছে বা বেসিক গুলাতে প্রবলেম আছে, তারা এই কোচিংটাতে যেতে পারো। আমি ভর্তি হওয়ার পর আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য ইউজলেস ছিল, কারণ আমি এইগুলাতে যাই, আমার তো আসলে এগুলো মোটামুটি বেসিকটা আমার ছিল। তো যে প্র্যাকটিসটা ওরা করাচ্ছে এটা আমি নিজেই করতে পারতাম বাসায় বসে। তো আমি লাস্টে কোচিংও করি নাই ঠিক মতো, মানে আমি জাস্ট ভর্তি হয়েছিলাম এবং ওদের ওখানে ফ্রি মক টেস্ট ছিল, তো আমি মক টেস্ট গুলা কিছু লাস্টে শুধু পরীক্ষার আগে দিছিলাম। তবে আমার কাছে মনে হয়েছে মেন্টরস এর মক টেস্টটা এটার থেকে বেশি ইফেক্টিভ। তো যারা হচ্ছে গ্রামার বেসিকের জন্য চাও তারা হচ্ছে গিয়ে সেন্ট জোনসের কোচিং করতে পারো। আর আদারওয়াইজ আমি বলবো যে নিজে নিজে প্র্যাকটিস করো। আর যারা হচ্ছে গিয়ে শুধুমাত্র নিজে প্র্যাকটিস করে দিতে চাও তারা অবশ্যই মেইন এক্সামের আগে মেন্টরস এর মক টেস্ট গুলা দিতে পারো, এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো এটা হচ্ছে আইএলটিএস নিয়ে আমার সাজেশন। আর মুক্তা, আরেকটা, ইয়েস হ্যাঁ প্লিজ হ্যাঁ গো হ্যাঁ অ্যাহেড। বলো। আচ্ছা, আমিও একটা টপিক ভুলে গেছি, কি যেন বলতে চাইছিলাম। মনে আসলে আমি একটু পরে বলতেছি। হ্যাঁ ও আচ্ছা, আমি আরেকটা টপিক হচ্ছে জব নিয়ে যেটা বলতেছিল আর কি, যে ইউরোপের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের এখানে কিন্তু হচ্ছে পার্ট টাইম জব করা যায়। তো ইউরোপের ক্ষেত্রে এটা অনেক বড় একটা সুবিধা, মানে সব স্টুডেন্টরা জব করতে পারে, আমি এখন জব করতে পারবো চাইলে। তো এইটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে সুবিধা। তো যারা কিনা জার্মানির ক্ষেত্রে টিউশন ফি নাই, তো জব করে অনেক কিছু করা যায়, এগুলো সব ডিটেলস রাজু ভাই বলছে। তো হাঙ্গেরির ক্ষেত্রেও সেম, এটাই আর কি। আর এরপর মিম কি যেন বলতেছিল। ইয়েস, আমি তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আপা, আপনি তো অনেকগুলা ফিল্ড পরিবর্তন করেছেন, লাইক হাউ ডিড ইউ ম্যানেজ টু স্পিন দোজ?
ওকে, হ্যাঁ, এই টপিকটাই আসলে বলতাম, আমি ভুলে গেছি। কথা হচ্ছে, থ্যাংক ইউ মিম আমাকে এটা মনে করায় দেওয়ার জন্য। হচ্ছে আমি ফার্স্টে টপিক মানে আমার যে ফিল্ড চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা আমি শুরু করলাম আমার যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স থিসিস করি। তো প্রথমে আমি এটা বলছিলাম যে আমি থিসিসটা করেছিলাম যে চাইনিজ একটা ফিলোসফি নিয়ে, যেটা কিনা আমাদের ডিপার্টমেন্টে শুধুমাত্র চাইনিজ একটা কোর্স আমাদের ছিল। আর ফিলোসফির আমরা একটা ইন্ট্রোডাক্টরি কোর্স করেছিলাম, আর ফিলোসফি অফ রিলিজিয়ন এই টাইপের কোর্স করেছিলাম। তো ফিলোসফি আর মানে চাইনিজ ফিলোসফি এগুলা নিয়ে কাজ করার জন্য আমার এই 2-3টা কোর্স ছাড়া আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু আমি সাহস করে ওইটা নিয়ে কাজ করা শুরু করলাম, কারণ আমার চিন্তাটা ছিল আমি নেক্সট যে ফিল্ড চেঞ্জ করব, আমি চাইনিজ ফিলোসফিতে যাব, ফিলোসফির ট্র্যাকটাতে যাব। তো এইটা হচ্ছে কি, যখন তোমরা যারা অনেকে মাস্টার্সরা হয়তো বা এখনই আছো বা যারা করবে সামনে, তাদের আমি সাজেস্ট করব যে রিসার্চটা ওই টপিকে করো যেটা কিনা তোমার পরবর্তীতে কাজে দিবে। পরবর্তীতে যেই টাইমটাতে তোমরা একটা কথা অ্যাপ্লাই করবা সেটার সাথে ইন্টারকানেক্টেড থাকতে হবে। এবং আমি চায়নাতে যখন থিসিস করি, আমি এখানে একটা আমার মানে আরেকটা ট্রিকি ওয়ে আমি ফলো করেছি, যে আমার পিএইচডির জন্য আমি যখন চায়নাতে থিসিস করি, আমি দেখলাম যে আমার ফিল্ডটা এখন চাইনিজ ফিলোসফিতে সীমাবদ্ধ। আমি এটাকে আরো ব্রড করতে চাইলাম। আমি তখন কি করলাম, চায়নার থিসিসটা আমি নিয়ে গেলাম কম্পারেটিভ ফিলোসফিতে। আমি চাইনিজ ফিলোসফি আর ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি করে, আমি হচ্ছে চাইনিজ ফিলোসফার কনফুসিয়াস অ্যান্ড ওয়েস্টার্ন হচ্ছে এরিস্টটলকে নিয়ে, দুইজনকে নিয়ে আমি একটা কম্পারেটিভ স্টাডি করি। তো এই ক্ষেত্রে আমার ফিল্ডটা আরো ব্রড করে ফেললাম। আমি হচ্ছে গিয়ে একটা কম্পারেটিভ স্টাডি প্লাস হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফিতে আমার একটা স্কোপ তৈরি করলাম। তো এটাকে বলে হচ্ছে নিজের স্কোপটাকে বাড়ানো এবং ক্রিয়েট করা, নতুন নতুন ফিল্ড ক্রিয়েট করা। তো সেটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি করতে হবে। আমরা হুট করেই একটা ফিল্ড ট্র্যাক চেঞ্জ করতে পারবো এই ব্যাপারটা আসলে ওরাও মেনে নিবে না। এখন আমরা ফুললি, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, আমি এসে একটা ফিল্ড থেকে একটা ডিফারেন্ট ফিল্ডে চলে গেলাম, ওরা তো এটা কখনোই ওরা এটাতে অ্যাডমিশন দিবে না। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়ালি আমাদেরকে চেঞ্জটা করতে হবে। তো এখন থেকে প্ল্যান করতে হবে যে আমি ফিউচারে কি নিয়ে পড়তে চাই। যেমন আমার প্ল্যান ছিল যে আমি পরবর্তীতে ওয়েস্টার্ন ফিলোসফি, মডার্ন ফিলোসফি নিয়ে পড়বো। তো আমি এখন পিএইচডি করছি মডার্ন ফিলোসফি নিয়ে। তো এটা এটা কেন আমাকে নিয়েছে, আমাকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিয়েছে। আমি যখন এখানে মডার্ন ফিলোসফির জন্য ইন্টারভিউ দেই, আমার একটা ফুল ইন্টারভিউ এক্সাম ছিল এখানে, ওইটার ভিত্তিতেই আমাকে স্কলারশিপটা দেওয়া হয়েছে। তো ওই ইন্টারভিউটাতে আমাকে ডিটেলসে যা বলতে হচ্ছে, সব রিসার্চ নিয়ে ওরা আমাকে কোশ্চেন করেছে যে আমি প্রিভিয়াসলি কি কি কাজ করেছি। আমি ওদেরকে ডিরেক্টলি বলেছি যে আমার জন্য এই ট্র্যাকটা, এই ফিল্ডটা নিউ, বাট আমি এটাতে ইন্টারেস্টেড দেখে আমি ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে অলরেডি কাজ করেছি এবং স্টাডি শুরু করেছি। তো তখন আমাকে ওরা দেখলো যে হ্যাঁ, আমি এই ফিল্ডটাতে নিউ, আমার এটার জন্য হয়তো বা ওদের মানে টিউটরিং করবে, আমাকে ওরা ডিফারেন্ট ভাবে আরো কিছু কিছু জিনিসকে আমাকে স্পেসিফিকলি পড়াবে। তো আমাকে ট্রেন আপ করবে। কিন্তু ওইটা কিন্তু কেন করছে, কারণ ওরা দেখেছে আমার মধ্যে ওই পটেনশিয়ালিটিটা আছে এবং আমার যে ইন্টারেস্টটা সেটা ওদের সাথে ম্যাচ করছে। তো এই জন্য হচ্ছে নিজের পটেনশিয়ালিটিটাকে দেখাতে হবে যে তুমি আসলে ফুললি ইন্টারেস্টেড এই জিনিসটাতে, এবং তুমি ব্যাকগ্রাউন্ডে শুরু করেছো অলরেডি প্রসেসটা। তো এইভাবে করে হচ্ছে ফিল্ড ট্র্যাক চেঞ্জ করতে হয়। তো আমি হয়তো বা আমার যেটা প্ল্যান, যে আমি কিন্তু মানে দাদা বলতেছিলেন যে আর পড়াশোনা ভাল লাগে না, রাজু ভাইয়া বলতেছে পিএইচডি হয়তো করবে না, আমি একজন হচ্ছে যে কিনা পিএইচডি তে অলরেডি শুরু করে দিয়ে ফেসে গেছি। বাট পিএইচডি হচ্ছে গিয়ে খুবই ব্রড একটা ব্যাপার, অ্যাকচুয়ালি খুবই ব্রড একটা ব্যাপার। কারণ আমার কাছে মনে হয়েছে আমি চায়নাতে যখন মাস্টার্স করছি, আমি খুব হাসতে খেলতে খেলতে মাস্টার্স শেষ করে ফেলছি, খালি থিসিসটা করছি, ওইটার জন্য রিসার্চ করছি। কিন্তু এখন পিএইচডি তে ভর্তি হওয়ার পর দেখলাম আমার ক্লাসের প্রেশার নাই, কিন্তু আমাকে সুপারভাইজারের সাথে ডেইলি হচ্ছে আমাকে তার সাথে ডিসকাশন করতে হচ্ছে, পেপার ওয়ার্ক করতে হচ্ছে, আমাকে রেগুলার একটা স্টাডির মধ্যে থাকতে হচ্ছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে সেলফ স্টাডি করতে হচ্ছে। এই জায়গাটায় এসে কোনো পরীক্ষা পাশের পড়া না, এই জায়গাটায় আসার পরে আমাদের পড়তে হচ্ছে ফুললি নিজের জন্য, নিজের ব্যাকগ্রাউন্ডটাকে ডেভেলপ করার জন্য। তো আমার যে ল্যাকিং গুলো আছে, আমি মডার্ন ফিলোসফি নিয়ে যা জানি না সেটা নিয়ে পড়তেছি এখন। তো এই জায়গাটা এসে হচ্ছে ফেসে গেছি বলা যায়। কিন্তু শুরু যেহেতু করেছি তো শেষ তো করতেই হবে। আর যারা পিএইচডি করতে চাও ফিউচারে, তো তাদেরকে আমি বলবো যে এখন মাস্টার্স এ যখন করবা, মাস্টার্স এর টপিকটা এমন ভাবে সিলেক্ট করবা যেটা নিয়ে তুমি পিএইচডি তে কাজ করতে পারো। এবং আমি এখন যখন মডার্ন ফিলোসফি নিয়ে কাজ করছি, এখন আমার প্ল্যান হচ্ছে আমি হয়তো বা আরেকটা দেশে হয়তো সুইচ করতে পারি যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করবো, যদি করি আর কি, সরি নট পোস্ট গ্রাজুয়েশন,
আমি যখন হচ্ছে গিয়ে পোস্ট ডক করব তখন হয়তো বা আমি আরেকটা টপিকে সুইচ করবো, আরেকটা ফিল্ডে যাব। তো সেই ফিল্ডটা কি হবে সেটা নিয়ে আমি চাচ্ছি এখনকার রিসার্চটা ডেভেলপ করতে। হয়তো বা আমার পিএইচডি টপিকটা আমি সেইটা রিলেটেড করব, যাতে করে আমি পরের স্টেপটাতে যেতে পারি। তো এইটা হচ্ছে গিয়ে একটা প্রসেস, যখন ফিল্ড ট্র্যাক চেঞ্জ করতে চাও তো এই ওয়েতে আগাতে পারো। আমি যে ওয়েতে আসছি এত দূর, এই হচ্ছে আমার সাজেশন। থ্যাংক ইউ সো মাচ আপু। টার্ম পেপার লিখতেই তো 8-9 পেজের টার্ম পেপার লিখতেই 2000 পেজের পিডিএফ পড়া লাগে, আর চিন্তা করলেও তো ভয় লাগে। মুক্তা আপাকে আমাদের সবার লাল লাল সালাম। ইয়েস, রাকিব ভাইয়া একটু জানতে চাচ্ছিল মেন্টরস এর মক টেস্টের ব্যাপারে। রাজু ভাই আনসার দিচ্ছে যে ওরা ভালো মানে করে হার্ড টু মডারেট লেভেলের। ইয়েস, আকাশ হাত তুলছো। জাস্ট আই ওয়ান্টেড টু সে সামথিং যে um, সবচেয়ে মেইন ব্যাপারটা কি, যেখানেই যাও আমাদের ইংলিশটা ডেভেলপ করতে হবে আগে। কারণ আমি যেখানে ঢুকছি সেখানে কিন্তু ইংলিশের জন্য আমি পার পেয়ে গেছি, কারণ জীবনে আমি ইংরেজিতেই ভালো পারতাম এবং আমি হচ্ছে সবকিছুতেই হ্যাঁ বলতাম। কোনোখানে কোনো অপরচুনিটি আসলে আমি ওইখানে হ্যাঁ বলতাম, আমি কোনোদিন বলি নাই যে যাব না, আমি সব জায়গায় হ্যাঁ বলতাম। হচ্ছে গিয়ে মানে ইসে অক্সামে যখন ইন্টারভিউ হলো, ওখানে ফিল্ডে যেতে হবে, মেয়েদেরকে ফিল্ডে যেতে হবে ইভ্যালুয়েশন করার জন্য। তো ওখানে দুইটা আপু উনারা না করছে যে উনারা যাবে না ফিল্ডে, উনারা না করার জন্যই আমার কাছে আসছে অপরচুনিটিটা, এবং আমি সঙ্গে সঙ্গে বলছি ইয়েস আমি যাব। তো সবসময় আর কি পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে। আর কানাডার বিষয়ে আরেকটা কথা বলতে চাইছিলাম যে লং টার্ম প্ল্যানিং ইজ কি বলতে, যখন তুমি কানাডার জন্য একটা অফার লেটার পাবা ওইটাই কিন্তু শেষ ফাইট না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ভিসা। ভিসা কিন্তু আলাদা লোকজন দেয়। তো মানে কানাডার জন্য এই চিন্তাটা সবার আগে করবা যে অফার লেটার পাওয়ার আগেও তোমাকে ভিসার জন্য চিন্তা করতে হবে যে ইজ ইয়োর স্পন্সর রেডি, এবং ট্যাক্স ট্যাক্স পেপারস এভরিথিং আপ টু ডেট ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। কারণ কানাডার জন্য স্পেসিফিক্যালি যদি তুমি লং টার্ম প্ল্যানিং না করো এবং হুট করে দাঁড়ায় যাও, ইন দ্যাট কেস অবশ্যই ভিসা রিজেক্ট হবে। এবং যদি তুমি ভিসা না পাও, তাহলে তুমি যদি ইউবিসি তেও অ্যাডমিশন নাও, ইউবিসি তে সাধারণত ভিসা রিজেক্ট হয় না, কারণ তারা ওই ধরনের লোকজন অ্যাডমিশন দেয়। কিন্তু মানে দেখা যাচ্ছে তুমি যে কোনো একটা কলেজ থেকে অফার লেটার পাইলা, খুশি হয়ে গেলা, কিন্তু ভিসাতে দাঁড়াইলা, ভিসা পাইলা না। তো মানে এটা একটা লং টার্ম প্ল্যানিং এর বিষয়। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ভিসা ফার্স্ট, অ্যান্ড দেন লাইক দ্য কোরিলেশন, অলওয়েজ একটা কোরিলেটেড ওয়েতে চিন্তা করার চেষ্টা করবা। ইয়েস আকাশ ভাইয়া, প্লিজ গো হেড। আপু মানে যদি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, তাহলে কি মাস্টার্স করার পরে চিন্তা ভাবনা করাটা বেটার, যে মাস্টার্স করার পর আসা চিন্তা ভাবনা করা বেটার, নাকি ব্যাচেলরের পরে চিন্তা ভাবনা করা বেটার? আই উড সে ইয়া অনার্স এর পরে কেন তুমি চিন্তা করতেছো? এখনই শুরু করো, তুমি এখনই না না কাজ না করা আপু, শুরু করো। অ্যাকচুয়ালি আমি মানে কাজ এখন থেকে শুরু করবো, বাট মানে হুম। বাংলাদেশে মাস্টার্স করে আসা বেটার নাকি ব্যাচেলর পরে আসলো সেম? আহ, আমি বলবো আমাদের ডিপার্টমেন্টের জন্য একটু হার্ডার, কারণ আমাদের তো অনার্স থিসিস নাই। তো মাস্টার্সে যদি তুমি থিসিসটা করো, ওইটা হচ্ছে গিয়ে তুমি ওয়ার্কিং একটা ডকুমেন্ট হিসেবে দেখাইতে পারবা। সো এখানে আমাদের একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু অন্যান্য অনেক ডিপার্টমেন্টে, সোশ্যাল সায়েন্সে ওদের কিন্তু অলরেডি রাইটিং স্যাম্পল থাকে। তো ওরা কিন্তু অনার্সের পরেই আসতে পারে। তো তুমি যদি মনে করো যে ইফ ইউ আর কনফিডেন্ট যে তোমার আইএলস আছে, তোমার জিম্যাট জিআরই সব দেওয়া শেষ, রাইটিং স্যাম্পল আছে, ফান্ডিং আছে, এভরিথিং ইজ ওকে, ইউ ওয়ান্ট টু গো ফর ইট, আমি বলবো যে অনার্স এর পরে আসাই ভালো। খালি খালি 1 বছর ওয়েস্ট করে কোনো লাভ নেই। এটা আসলে ডিপেন্ডস। যেমন পার্সোনাল আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে, যেমন নীরু কুমার চাকমা স্যারের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে বোধহয় উনি ক্লাস নিতে সময় রাখি, তো ওনার ক্লাস শামীম ভাই, তখন মানে সরি এথিজম তো মাস্টার্স, উনি মধ্যে বুদ্ধিস্ট ফিলোসফি বা যে কোনো একটা কিছু নিয়ে মনে হয়। তো তখন ওনার ক্লাসে আগা মাথা কিছুই বুঝতাম না, আমরা কেউই বুঝতাম না, কিন্তু আমরা মাস্টার্সে ওঠার পরে যখন কয়েকটা কোর্স যখন করলাম তখন হচ্ছে ওনার কথাবার্তা গুলো বুঝতে পারলাম, প্লাস এথিজমের যে কোর্সটা ছিল সেটা বুঝতে পারলাম আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাস্টার্সটা আসলে 1 বছর, তো এই 1 বছর অ্যাপ্লিকেশন করা সব মিলিয়ে টিলায় কিন্তু 1 বছরের কাছাকাছি কিন্তু চলে যায়। তো এটা আসলে ডিপেন্ডস। তো আমি মাস্টার্স করে আসছিলাম, আমার এটা সেকেন্ড মাস্টার্স, কারণ হচ্ছে আমার হাতে সে সময় ছিল। এখন তোমার হাতে যদি সময় না থাকে তুমি অবশ্যই হচ্ছে ব্যাচেলর পরে তুমি অ্যাপ্লাই করবা। তো মাস্টার্সে হচ্ছে একটা রিসার্চ মনোগ্রাফ থাকে, যেটা হচ্ছে মিম বললো আর কি, আমরা সবাই রিসার্চ মনোগ্রাফটা করছিলাম। তো ওটা ওখানে হচ্ছে
কাজ যে খুব বেশি শেখা যায় বিষয়টা এরকম না, খালি আমি আমার সুপারভাইজারের কাছ থেকে রেফারেন্সিং কেমনে করতে হয় ওটা ছাড়া খুব বেশি কিছু শিখতে পারছি বলে মনে হয় না আমার। তো তো তারপরেও তো একটা তো অভ্যাস গড়ে ওঠে, কারণ সুপারভাইজারের কাছে গেলে তো আল্লাহর নাম নিয়ে প্রতি লাইনে লাইনে ভুল ধরে আর কি, পরে বিরক্ত হয়ে আমি যাওয়াই বন্ধ করেছি, এই আর কি। সিমিলার এক্সপিরিয়েন্স ভাই সবার, কিন্তু দিস ইজ এ লার্নিং অপরচুনিটি, তো ওইভাবে নিলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আমি একটা আপু, কথা বলতে চাই এখানে, যেহেতু আমি অলরেডি 2টা মাস্টার্স করে ফেলছি। তো প্রথম কথাটা হচ্ছে কি, দেশের মাস্টার্সটা আমাকে কি কি সুযোগ দিচ্ছে এখানে। ওই ফার্স্টলি যেটা রাজু ভাই বললো যে আমাদের রিসার্চ মনোগ্রাফটা, এটা জাস্ট ওই যে শো করতে পারছি যে আমরা একটা রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। সো এই এই হিসেবে হচ্ছে গিয়ে এটা খুব কাজে দিছে। আর 1 ইয়ার মাস্টার্স একটা শর্ট পিরিয়ডে আমরা করে ফেলতে পারতেছি। দেশের বাইরে কিন্তু 2 ইয়ার্স এর নিচে মাস্টার্স নাই। ইভেন 3 ইয়ার্স মাস্টার্সও আছে, যারা সায়েন্স ফ্যাকাল্টির ওদের মাস্টার্স গুলো 3 ইয়ার্স এর হয়। তো আমাদের কিন্তু 1 ইয়ারে একটা মাস্টার্স হিসেবে কাউন্ট হইতেছে। তো যখন আমরা শো করতেছি যে আমার আরেকটা মাস্টার্স আছে, অবশ্যই এটা ভ্যালু ক্রিয়েট করতেছে। এন্ড আমি যে এখানে পিএইচডি করছি, আমার চায়নার রেজাল্টটা তখন ফুললি পাবলিশ হয় নাই। আমি ওখানে অন স্টাডি ট্রান্সক্রিপ্টটা শো করে আমার যে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সটা, আমি সেটা ফুল শো করছি এখানে। তো সেইখানে কিন্তু আমার, ওরা 2টা মাস্টার্স যখন আমাকে দেখছে, আমাকে কিন্তু অনেক ভ্যালু দিচ্ছে। সো যখন তোমরা মানে এটা শেষ করার অপরচুনিটি যদি থাকে, আমি বলবো এটা শেষ করে দেন আসা উচিত। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ওকে, মেনি ডিফারেন্ট অপিনিয়ন্স, চুজ হোয়াট ইউ দাদা লাইক কিছু বেস্ট। বলেন, দাদা দাদা চুপ করে আছে নাকি? দাদা কিছু বলেন। হ্যাঁ, আমার একটা ব্যাপার হচ্ছে যেটা লিঙ্কডিন প্রোফাইলটা যাতে সবাই তৈরি করে, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ আমাদের বাংলাদেশে এই জিনিসটা মানুষ চর্চাই করে না, লিঙ্কডিন প্রোফাইলটা যখন বিশেষ করে ইউএস কানাডাতে প্রফেসররা লিঙ্কডিন প্রোফাইলটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। ইমেল করার সময় দেখা যাচ্ছে ওই লিঙ্কডিন প্রোফাইলটা সাথে করে দিয়ে দিলে হয়। সিভি না দিতে পারলে দেখা যাচ্ছে লিঙ্কডিন প্রোফাইলটা দিলেও প্রত্যেক প্রফেসরের লিঙ্কডিন প্রোফাইল আছে ইউএস কানাডাতে, আশা করি জার্মানিতেও আছে, সব জায়গায় থাকা উচিত। আর যে কোনো কিছু জানার জন্য দেখা যাচ্ছে, মানে আমি যেটা করতাম, ইউটিউব ইজ দ্য বেস্ট অপশন। আইএলস হোক বা ইভেন আমি যখন জিআরই দিচ্ছি, জিআরই হোক, অনেক কিছু যখন জানতাম না তখন ইভেন আমি একটা কম্পিউটার একটা প্রবলেম হইলো, দেখা যাচ্ছে আমি কারো কাছে যে না, ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখি এটা কিভাবে ঠিক হয়, তখন ওইভাবে হচ্ছে ইউটিউব থেকে আইএলস জিআরই যেটাই জানার জন্য জানা যায়, কোনো সমস্যা নাই। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, মানে এটা খুবই মানে কমন না, আনকমন একটা কোয়েশ্চেন, যে আর্টস ফ্যাকাল্টি থেকে জিআরই দেওয়ার ব্যাপারটা আর কি। আসলে এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমাদের যারা, যেমন আমি সাধারণত আমার এসএসসি ইন্টার ছিল বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো ম্যাথে আসলে আমি এত ভালো আগেও ছিলাম, ম্যাথকে আমি খুব ভয় পেতাম, এটা দেখলে আমি ভয় পেতাম। এসএসসির পরে যখন ম্যাথ শেষ হয়ে গেছে তখন বললাম যে ভগবান বাঁচাইছে, আর আমি নাই এগুলোর মধ্যে। তো তারপরে যাক, ম্যাথের প্রতি একটা ভালোবাসা যাক ছিল এই জিআরই এর মাধ্যমে। আর কেউ যদি জিআরই দিতে চায় তাহলে তার প্রধান কাজ হচ্ছে মানে কন্টিনিউয়াসলি 3 থেকে 4টা মাস এই জিআরই পিছিয়ে তাকে সময় দিতেই হবে, মানে দুনিয়া সবকিছু ভুলে যেতে হবে। আমার লাইফে মনে হয় ইন্টারমিডিয়েটের পরে সবচেয়ে বেশি পড়াশোনা করছি জিআরই দিতে গিয়ে। মানে প্রত্যেকটা দিন আমাকে মিনিমাম কম করে হলো 3 থেকে 4 ঘন্টা পড়তে হয়েছে শুধু জিআরই দেওয়ার জন্য। কারণ ম্যাথটা যাক মোটামুটি যেহেতু প্রসেস আছে এটা পারা যায়, কিন্তু ওইখানে যে ইংলিশটা দেয়, মানে এই ইংলিশ যে ওরা কই থেকে দেয় এটাই আমি বুঝতাম না, মানে এটা কি ধরনের ইংলিশ, মানে মানে এটা আমি যখন জিআরই দেওয়ার আগে, যখন ম্যাক্সিমাম তো জিআরই সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট হতো, নেক্সট ইউএসএ যখন স্কোর দিত, হ্যাঁ বারবার কোয়ান্টে স্কোর হচ্ছে 160 আপ আউট অফ 170, কিন্তু যখন বারবারে স্কোর থাকতো 145, টাইম নেটওয়ার্ক 150, আমি কি রে ভাই, বারবার দিয়ে সবার একবারে সেইভাবে একবারে খবর দিয়েছে। যখন আমি পড়তে নামলাম, মাঠে নামলাম, তখন বুঝলাম যে মানে একটা মানে দেখা যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যদি আমি একটা কিছু শেষ করি মনে হচ্ছে আমার ঘাম ঝরতেছে, মানে এত কঠিন ইংলিশ কই থেকে দেয়। তখন আমাকে ওই যে বড় ভাই যেটা বললো, নেক্সট কিনা কয় নিউ ইয়র্ক টাইমস পড়া শুরু করলাম, তারপর থেকে সিএনএন এ পড়া শুরু, মানে এগুলা পড়াশোনা করলাম। তারপর দেখলাম যে ওদের ইংলিশের সাথে তারপর ওদের ইংলিশে খুব মিল আছে, কিন্তু এখানে আসার পরে যখন আমাকে ওই আর্টিকেল পড়তে দেওয়া হলো, তখন বললাম যে ওই মানে আমরা যখন জিআরই তে যে বইগুলা পড়ছি ইংলিশের, সেই টাইপের আর্টিকেলই আমাকে এখন প্রতিদিনই পড়তে হইতেছে। মানে তাদের ইংলিশ স্ট্যান্ডার্ডটা আসলে এরকমই। আমাদের তো বাংলাদেশে পড়াইছে হচ্ছে ইন্ডিয়ান রাইটারদের পড়াশোনা পড়াইছে, বা ইজি রাইটারদের বই ইংলিশ আমরা পড়ছি, ঠিক আছে, যে কারণে আমাদের ওই যে হার্ড লেভেলের ইংলিশ গুলো দেখেন। মানে সিগমন্ড ফ্রয়েডের যখন কিনা মানে ইলুয়েশন বই পড়ি, তখন আমি প্রথম 3 লাইন পড়ার পরে আমি ভুলে গেছি আবার কি পড়ছি, মানে বুঝি নাই, মানে
কি মানে মানে ইংলিশ 1926 সালের সে বই লিখছে, এখন এই ইংলিশ আমি কই থেকে পাই? মানে এই হলো অবস্থা। কিন্তু এই যে আস্তে আস্তে পড়তে 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 সবকিছু ইজি হয়ে গেছে, এখন তো মোটামুটি চলে আসতেছে সবকিছুতে। এটা হচ্ছে মেইন বিষয়। আর জিআরই তে দিলে নেমে যেতে হবে। আর জিআরই দিলে সবচেয়ে বড় কথা কি, ইউএস এর ব্যাপারটা ওপেন হয়ে যায়, যেখানে হচ্ছে ফুল ফান্ডিং এর একটা ভালো অপরচুনিটি থাকে। এটা হচ্ছে একটা বেস্ট অপশন। আর কয়েকটা ভার্সিটির নাম আমি বলে দিই, অনেকে হয়তো বা এটা খুব ইয়ে হবে। আমি যখন জার্মানিতে অ্যাপ্লাই করছিলাম, আমারও মাস্টার্স এর থিসিস ছিল টেরোরিজমের উপরে। আমি আবার যুদ্ধ মুদ্ধ খুব ভালো লাগতো, ধর্মের শান্তির থেকে ধর্মের যুদ্ধ আমার খুব পছন্দ লাগতো। তো আমি রিলিজিয়াস টেরোরিজম করা যেহেতু, আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে বার্লিন স্কুল অফ ইকোনমিক্স এন্ড ল। ঠিক আছে, এখান থেকে আমি আমাকে অবশ্য কেউ এখন পর্যন্ত রিজেক্ট করে নাই, সব জায়গায় গিয়ে অফার পাইছিলাম। তারপর হচ্ছে রিলিজিয়াস, তারপর হচ্ছে গ্লোবাল স্টাডিজ মিসুরি স্টেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউএসএ তে। আর আগেরটা হচ্ছে বার্লিন স্কুল অফ ইকোনমিক্স এন্ড ল, সেটা হচ্ছে বার্লিন জার্মানিতে, ইন্টারন্যাশনাল সিকিউরিটি ম্যানেজমেন্ট। আর ইউএসএ তে হচ্ছে গ্লোবাল স্টাডিজ। তারপর হচ্ছে রাইট স্টেট ইউনিভার্সিটি, WRIGST, রাইট স্টেট ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওইখান থেকে আমি অফার পাইছিলাম, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এন্ড কম্পারেটিভ পলিটিক্স, এই হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে আর যদি কেউ মানে জেন্ডার স্টাডিজে বা অনেকে আছে জেন্ডার স্টাডিজে পড়তে হতে মেমোরিয়ালে ওরা অফার নেয়, কারণ অনেকে যারা অ্যানথ্রোপোলজি থেকে মানে ওই কিছু বুঝাইতে হবে আর কি তাদেরকে, যে আমি হ্যাঁ জেন্ডার নিয়ে খুব মানে মানে প্রফেসর ম্যানেজ করতে গেলে যেটা করতে হয় আমি সবকিছু বাংলাদেশে, এই টাইপের বুঝাইতে হবে আর কি। তারপরে হচ্ছে ম্যানিটোবাতে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়া যেতে পারে। তারপরে সোশ্যাল এন্ড কালচারাল থট, সেটা হচ্ছে ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো, সেটাতে পড়তে পারে। ইউবিসি তে মনে হয়, ইউবিসি তে আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে ট্রাই করেছে, অলরেডি অ্যাপ্লাই করেছে, সেটাও মনে হয় হচ্ছে গ্লোবাল স্টাডি কাইন্ড অফ লাইক দ্যাট, ওইটাতে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এই যে বিষয়গুলা মানে এত কিছু, তারপরে অ্যাপ্লাই মানে করতে গেলে মোট কথা হচ্ছে নেটে প্রচুর ভার্সিটি ঘাটতে হবে। মানে দেখা যাচ্ছে হ্যাঁ, আরেকটা মাস্টার পোর্টাল নামে একটা ইয়ে আছে, ওইখানে তুমি আহ বা তোমরা কান্ট্রি প্লাস হচ্ছে সাবজেক্ট নাম দিলে ওই কান্ট্রির যত ভার্সিটি আছে ওই সাবজেক্ট রিলেটেড সব চলে আসবে। মাস্টার পোর্টাল, এটা masterportal.eu, এটা ইউরোপিয়ান একটা সাইট। তো এটা তোমরা দেখতে পারো, এখান থেকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে সুন্দর করে তারপর ওই ইউনিভার্সিটির ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে গিয়ে তারপরে চেক করা যায়। তো এটা হচ্ছে সব ভার্সিটির লিস্ট একসাথে চলে আসে। আর ইন দ্য মেইন টাইম সবার সাথে কমিউনিকেট করতে থাকো, যেটা না বুঝার সেটা বুঝতে থাকো। আর হ্যাঁ, একাগ্রতা পরিশ্রম কাকে বলে জাহাঙ্গীর স্যারের কাছে গিয়ে আমার নামে একটু জাইনা দেখো, তাহলে বুঝবে। মানে কত মানুষ যে কত কিছু বলছে, পিছনে যে কত কিছু দিছে, মানে আমাকে এই বন্ধু ইউএসএ থেকে কবে আসছো, আরে বন্ধু ইউএসএ যাইবা কবে, আমেরিকা যাইবা কবে, এমন ভাবে কটাক্ষ করছে মানে বলার পারে। মানে হাল ছেড়ে দিলে মানে আমি যদি মনে করি যে ধৈর্যের যদি পরীক্ষা দিতে হয়, আমি এই পরীক্ষা দিছি বলার পারে। আমার এখন তোমাদের ভাবি একটু পার্সোনাল ভাবে শেয়ার করে আমার মানে যে ওয়াইফ, এখন তৎকালীন মানে গার্লফ্রেন্ড, এর বেরো যে কত সহ্য করতে হয়েছে। তারপরে আমার বাবা মা তো বলেই দিছে, ভিসা নিয়ে তো 1-1.5 বছর ভিসাই পাইতেছি না, করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। কই তোর হইব না, বাদ দে বাদ দে, তুই দেশে যে চাকরি আছে চাকরি কর, বাদ দে বাদ দে, বউ সরকারি চাকরি করে, কই এখানে থেকে যা, বাদ দে, তোর হইব না, এটা জানি, কত বছর ধরে তো ট্রাই করছিস, আর কি হইব। আর বন্ধু বান্ধব তো আছেই, এই আমেরিকান, এই কানাডিয়ান, এই জার্মান, এইভাবে মানে কটাক্ষ করছে। মানে এগুলা কিন্তু হ্যাঁ, আমরা তখন দেখা যাচ্ছে আমি হাসি দিয়ে উড়াই দিছি, কিন্তু মনের মধ্যে জ্বালা আসছিল। কিন্তু কিছুদিন আগে যখন আমি টিএসসি তে গেছিলাম চা খাইতে, তখন আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল কিরে আমেরিকা যাবি কবে, তখন তখন আমি তাকে আমার ফ্লাইটের ডেটটা বলছি যে এত তারিখ আমার এতটা ফ্লাইট। আমার কাছে মনে হলো এই জবাবটাই হইলো দরকার। সে আমাকে গত 1 বছর ধরে এই বিষয় নিয়ে জ্বালাইছে, ঠিক আছে। তখন আমি যখন লাস্ট আসার সময় এই কথাটা বলছি যে হ্যাঁ আমার মে মাসের 2 তারিখে 4টা 25-এ ফ্লাইট, কিন্তু আমেরিকা না কানাডা, এই। তখন তাকে যখন বলছি তখন কিন্তু সে হ্যাঁ বন্ধু, আরে জানতাম তুই হইব, তোর হইব, লাগে থাকলে হইব। ঠিক আছে, ব্যাপার কি, এখন কেউ যদি ওই এই টানা দেয় যে কিনা কয় মানে পিছন থেকে কথা বলার লোক প্রচুর থাকবে, এগুলো ওভারকাম করতে হবে। আমার আগে যারা ছিল শামীম ভাই এই বিষয় সম্পর্কে আমার সম্পর্কে জানে কি পরিমাণ ট্রাই করছি। ইভেন আমি যখন জাহাঙ্গীর স্যারের সাথে কথা বলতাম, জাহাঙ্গীর স্যার বলতো তোমার ধৈর্য দেখে আমার খুব ইয়ে হচ্ছে। এখন আমি নিজের থেকে নিজেতে বলতেছি, কারণ হচ্ছে আমি এগুলো ফেস করে আসছি, আমি জানি। আর ইংলিশে কথা বলা ওই বন্ধু বান্ধবের সাথেই, আমার ফ্রেন্ড ছিল হলে,
মাঠে বসে বসে দেখা যাচ্ছে ইংলিশে কথা বলতাম। একটা কথা আমি বলে রাখি, যেটা স্পিকিং এ একটা ভুল হলেও ইংলিশ বলতে হবে। আমি যখন ইংলিশ কথা বলতাম তখন আমার ভুল হইলেও আমার কাছে মনে হইতো যে ভুল বলছি বলছি, কথা বলতে হবে, ঠোঁটের জড়তা কাটাতে হবে আগে। ঠোঁটের জড়তা না কাটালে ইংলিশ স্পিকিং এ ভালো পাওয়া যায় না। আর কানাডাতে আসার পর মনে হইলো যে বারে ইংলিশ তো সমস্যা, ইংলিশ স্পিকিং কান্ট্রি আর কি। এখানে আসার পর মনে হলো যে আমরা বাংলাদেশে সিলেটরা যে আমরা বাঙালি বলে না, ইংলিশটা বলে এখানে বলে। আমি এখানে নোয়াখালী ইংলিশ বলি এদেরকে, মানে ভাই কি যে বলে কানাডিয়ান আসার সময় রাস্তায় জানেন? কিনা আমাকে বলতেছে হার্ডিং, মানে সে আমাকে কি বলে হার্ডিং মানে কি, মানে সে বলছে হাউ আর ইউ ডুইং, ঠিক আছে, সে বলছে হার্ডিং। কিন্তু আমি ওই যে এখন থাকতে থাকতে এক্সপ্রেশনে বুঝে গেছি সে আসলে কি বোঝাতে চাচ্ছে। আমি তাদের 100% কথা মধ্যে 50% বুঝি, 50% বুঝি না, কিন্তু 50% দিয়ে আমি গেস করে নিতে পারছি ওকে দে আর টকিং অ্যাবাউট দ্যাট থিং। তো ব্যাপারগুলো এরকমই আর কি। যাক, ভাই অনেক কথা হলো, ছোট ভাইরাও কানাডিয়ানদের অ্যাকসেপ্ট তো মোটামুটি অনেক খুব হয়েছে। টাফ ভাই। কানাডিয়ান অ্যাকসেপ্ট তো বোঝাই যায় না কিছু। আমাদের ক্লাসে কানাডিয়ান আছে, কি যে বলে কিছুই বুঝি না ঠিক মতো। তো সেই জন্য আমি বলে রাখি, কেউ যদি তাদের কোনো কিছু বিষয় হাই স্টাডি সম্পর্কে যদি কেউ জানতে চায়, আই এম ওপেন টু অল। যে কোনো ধরনের কোয়েশ্চেন হাই স্টাডি নিয়ে আমাকে করতে পারে আমার ফেসবুকে, কোনো প্রবলেম নাই। আমার মনে হয় এখানে যারা আছে সবাই এ ব্যাপারে কমেডি করবে, কারণ আমাদের আগে এত বড় ভাই ছিল না আসলে। শামীম ভাই ছিল জার্মানি, ভাই প্রচুর হেল্প করছে। আমার মনে হয় আমরা যারা এখানে যে কানাডা আছি বা শামীম ভাই, আমরা শামীম সবাই ভাই শামীম ভাই সাথে টাইমটা বললে অ্যাটাচড। থাকতে পারতো না অবশ্য, উনি একটু দূরের মধ্যে আছে মনে হয়। তো হুম হুম হুম। মনে হয় তো এখানে আমি হচ্ছে থেকে চলে গেছে নাকি? উনি মানে উনি এরকম হাই স্টাডির ব্যাপারে যদি আমি পায়োনিয়ার বলে থাকি, তাহলে শামীম ভাইকে আমি ধরতে হয়, যে ভাই হচ্ছে পায়োনিয়ার হিসেবে আমি ধরি। তারপর শামীম হয়তো বা আমরা কিছু আছি, তারপরে আরো জাল বিছাবে। মাস্টার, ওনার জ্ঞান নাই এমন একটা দিক নাই আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভাই যথেষ্ট পরিমাণ হেল্প করছে। আমার বাসা নাই, ওনার নিজের বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছে, কয় এটা তোমার বাসা না, ওইটা দিয়ে দেওয়া একটা যা। জার্মানির জন্য যখন ইয়ে করছিলাম, আরে আমার মনে আছে। তো এই হচ্ছে ভাই, মানে সবার প্রতি ইয়া, কিন্তু পরিশ্রম করতে হবে আর একাগ্রতা থাকতে হবে, লেগে থাকতে হবে। কেউ পিছন দিয়ে কি বললো যদি এটা মোটে কানে নাও, তাইলেই তোমার ঝামেলা হবে। মানে একখান দিয়ে গেছে আর একখান দিয়ে ফেলাই দাও, দ্যাট ইউ ক্যান গেট ইউ। আমার 4 বছর লাগছে। আমি যাদের সাথে, আমার যে জগন্নাথ হলে গ্রুপ ছিল, যাদের সাথে আড্ডা মাড্ডা মারতাম, চাটা খাইতাম, তাদের সবাই চলে গেছে, আমি বাংলাদেশে পড়ে রইলাম একলা। হ্যাঁ, কিভাবে সম্ভব? কিন্তু আলটিমেটলি আমিও আসছি। 2017 সালে গেছে, 18 গেছে, 19-এ গেছে, 20-এ আমি আসছি। মানে আমি 20-এরটা 21-এ আসছি, 20-এ আসতাম করোনা না থাকলে। কিন্তু 4 বছর লাগছে, কিন্তু আমি আসছি তো। সবার কিন্তু সমানভাবে সবকিছু হয় না, ঠিক না? এক বড় ভাই জিআরই তে 316 পাইছে, টুফেলে কিনা কয় 101 পাইছে, এবং সে কিনা কয় প্রফেসর ফান্ডিং পেয়েছে, চলে আসছে। আরে ভাই, আমার ডিপার্টমেন্টে তো ফান্ডিং পাওয়ার ডিপার্টমেন্ট পাওয়া হইতে খুঁজে অনেক কষ্ট। আমার তো মনে হচ্ছে আমি প্রফেসরদের এই পর্যন্ত টোটাল 500 ইমেল করছি, আর মিনিমাম 50টা সুপারভাইজারের সাথে কথা বলছি। এত সহজে তো কিনা করে পাওয়া যায় না। আলটিমেটলি একজন যাক হারবার্ডিয়ান পাইলাম। এখন হারবার্ডিয়ান বলি কারণ আমরা ডাবিয়ান বলি না, এর জন্য আমি হারবার্ডিয়ান বলি আর কি। যদিও সে খুব মেটিকুলাস। গর্বিত হার্ভার্ডিয়ান। সে আমাকে হার্ভার্ড স্টুডেন্টই মনে করে, এবং তার সবকিছু হার্ভার্ড স্টাইলে হইতে হয়। আবার থিসিস প্রপোজাল আমি কল্পনা করি না যে 27 পেজের একটা প্রপোজাল লিখতে হয়, যেটা আমরা মাস্টার চেয়ে মানে ডাবিতে থাকলে 3 পেজে নাকি 4 পেজের একটা দিচ্ছি, আর এখানে 27 পেজের প্রপোজাল দিতে হয়েছে। তাও অর্ধেক কপি পেস্ট। মানে ব্যাপারগুলো আসে আসলে আস্তে আস্তে আমরা সবাই শিখে যাবো। এই হচ্ছে ব্যাপার। ওইটাই, ধৈর্য আর ধরতে কারো হবে। কোনো কোয়েশ্চেন আছে কিনা জিজ্ঞেস করো। I think আর কারো কোনো question নাই. We need to wrap up. Like we have been talking for 2 hours. Thank you for everyone for joining. আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম যে কেউ যদি হোপলেস ফিল করে যে ডিপার্টমেন্টে কেউ হেল্প করতেছে না আমরা ছাড়া, অবশ্যই স্যারদের সাথে কথা বলো এবং তোমরা নিজেরাই অ্যাপ্রোচ করো যে স্যার আমি একটা রিসার্চ করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করেন। তখন দেখবা স্যাররা সাহায্য করবে। এটা বাইরে থেকে মনে হয় যে আমাদেরকে কেউ সাহায্য করে না, কিন্তু ডিড উই আস্ক ফর ইট? ওইটাও কিন্তু আমরা মানে চাইতে জানি না আর কি। তো আমি, মুক্তা, তারপরে রবিন, আমরা কিন্তু জাহাঙ্গীর স্যারের কাছে গিয়ে বলছিলাম যে স্যার আমরা একটা রিসার্চ করতে চাই, আমাদেরকে একটু হেল্প করেন। তখন কিন্তু স্যার আমাদের রিসার্চ কোয়েশ্চেন বানানোর জন্য হেল্প করছিল, ওইটাই আমাকে অক্সফার্মে ল্যান্ড করতে সাহায্য করছিল। তো মানে দিজ আর অল কানেক্টেড, সো হোয়াট এভার এফোর্ট ইউ পুট ইন নাও, you will reap the benefit later on.
So thank you so much আচ্ছা, everyone. আমি Yeah. একটা কথা শেষে বলতে চাই, হ্যাঁ, যেটা হ্যাঁ, জিমিন বলেন। বললো আর কি, যে জাহাঙ্গীর স্যারের কাছ থেকে আমি যখন ফার্স্ট মানে আমরা থিসিস মাস্টার্সে তো করছি, তার আগে যখন আমি মানে ইসে পড়তেছিলাম ব্যাচেলরে আমাদের, তখন একটা টিউটোরিয়াল ক্লাসে আমি জাহাঙ্গীর স্যারের কাছে টিউটোরিয়ালে ছিলাম। তো স্যার তখন টিউটোরিয়ালে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে, তখন আমি বললাম যে স্যার আমি হচ্ছে শিখতে চাই কিভাবে প্রপোজাল লিখতে হয়, কারণ আমাদেরকে মাস্টার্সে যে প্রপোজাল লিখতে হবে কিন্তু আমরা জানি না কিছুই। তখন স্যার আমাকে রেফারেন্সের ব্যাপারটা, তারপর হচ্ছে প্রপোজাল কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো স্যার আমাকে শিখাইছে। তো তখন আমি হচ্ছে একটা প্রপোজাল লিখছিলাম টিউটোরিয়ালে। সো এটা হচ্ছে নিজের ইন্টারেস্ট দেখাইতে হবে, স্যাররা তো জানেন না তোমরা কি চাচ্ছ, তো স্যারদের কাছে যাইতে হবে, বলতে হবে, তখন তারা হেল্প করবে। তো আমরা এই হেল্প গুলো পাইছি ডিপার্টমেন্ট থেকে, কারণ আমরা তাদের কাছে গেছি, জিজ্ঞেস করছি যে কিভাবে করতে হবে, শিখাইছে তারা আমাদেরকে। তো এই আর কি। Exactly. Thank you so much everyone for joining এবং 2 ঘন্টা ধরে আমাদের পক শোনার জন্য। হোপফুলি এই রেকর্ডিংটা আমি আপলোড দিতে পারবো, তারপরে সবাই হয়তো বা দেখতে পারবে। ওকে, দাদা বলতেছে যে প্রশ্নজিৎ দা বলতেছেন উনি প্রপোজাল আইডিয়া নিয়েছিলেন ইউনিভার্সিটি অফ সিডনির একটা স্টুডেন্টের থেকে, এবং লাইক তোমরা এটা কিন্তু অনেকে জানে না, তোমরা মানে ডিপার্টমেন্টকে মেইল করতে পারো একজন এক্সিস্টিং স্টুডেন্টের সাথে কথা বলার জন্য। ডিপার্টমেন্ট কিন্তু এটা বাধ্য তোমাকে ওই স্টুডেন্টের সাথে যোগাযোগ করাই দিবে। সো ইউ ক্যান টক টু আ পিয়ার, একজন স্টুডেন্টের সাথে, তার সাথে কথা বলে তুমি ওই ডিপার্টমেন্ট সম্পর্কে, ওই ইউনিভার্সিটি সম্পর্কে আরো বেশি করে জানতে পারবা। সো অলওয়েজ কিপ ইউর আইজ আউট লাইক দিস, যে অন্যজনের কাছ থেকে আমি কি শিখতে পারতেছি। এই যে দাদা যেমন একজনের কাছ থেকে আইডিয়া নিছে, আমি আরেকজনের কাছ থেকে আইডিয়া নিছি যে ওরা কিন্তু কথা বলে তারপরে ডিসিশন নিছে, একটা ইনফর্ম ডিসিশন নিছে এই ডিপার্টমেন্টে আসার আগে। সো তোমরা যদি চাও যে আমাকে একজনকে ধরাই দেন, আপনাদের মানে এইভাবে বলবো না, মানে একটু সুন্দরভাবে বলবা যে আমি আর একটু সুন্দরভাবে জানতে চাই কি আপনাদের ডিপার্টমেন্টে একটু ডিটেলস জানতে চাই, একটা স্টুডেন্টের সাথে কথা বলতে চাই, আমাকে একটু প্লিজ কানেক্ট করাই দেন। তো এইভাবে কথা বলতে বলতে ওরা তোমাকে চিনে যাবে, তোমার মেইল আসলে রিপ্লাই দিবে, তখন হচ্ছে গিয়ে কানেকশন করাই দিবে হোপফুলি। সো ইউ উইল নো বেটার অ্যাবাউট দ্যাট, এবং হোপফুলি এই রেকর্ডিংটা আপলোড দেওয়া যাবে এবং আরো মানুষ দেখতে পারবে। যদি ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিচ আউট টু আস, আমরা অলওয়েজ অ্যাভেলেবল। যেই সাপোর্টটা আমরা পাইছি, উই ওয়ান্ট টু গিভ দ্যাট টু ইউ, সো দ্যাট ইউ ক্যান গিভ ইট টু দ্য নেক্সট জেনারেশন অ্যান্ড দ্য spider web grows. So hopefully we will see you soon again. If you guys have any questions or if you require another session, we will be here. And thank you so much. We'll see you soon. Bye. বাই। Bye, Mukta. Bye, Bhaiya. বাই, মেরি ক্রিসমাস টু অল। Merry Christmas. ও মেরি Yes. ক্রিসমাস। আমি Bye. ক্রিসমাসের ফেয়ারে যাব একটু পরে দেখতে। আমার স্নো ঘুরে পরে আয়। বইরে যে আমি বেরোতে পারবো না, স্নো পরে রইছে। রোদ বাইরেছে দাদা, আমাদের আজকে ঘুরতে যাবো। এই ও রাতে আমার বেরোতে এখানে এখন পারি, রাত হয়ে গেছে, আমার এখানে হচ্ছে আমার 4টা বাজে এখানে রাত হয়ে যায়। আমার এখানে 12:30 বাজে। রাজু রাতে ভাইয়ের কি 5টা বাজে। অবস্থা? আমার এখানে আমি তো শীত পড়লে আমি দেশে দৌড় দেই। তো ও তাই না? তাই তো আমার 22 তারিখ দেশে যাবো। গত বছরও ঠিক এই টাইমেই দেশে গেছিলাম। এখানকার কি একটা ফালতু ঠান্ডা, মানে হাত বাইর করা যায় না, পুরা কি একটা অবস্থা, বাইরে খুব বাজে অবস্থা। আরে আমার তো আচ্ছা। ঝামেলা ভাই, আমি যখন মানে রেকর্ডিং চলতেছে আমার